ওকে, আমাদের টপিক ছিল রিডিউসার। তো রিডিউসার হচ্ছে আমাদের স্টেট ম্যানেজমেন্টের একটা পার্ট। আমরা যেখানে ইউজ স্টেট বলে আমরা একটা হুক ব্যবহার করতাম, সেখানে আমাদের ওই সেম স্টেট পার্টটাকে ম্যানেজ করার জন্য আমরা এখন ইউজ করছি রিডিউসার, যার নাম হচ্ছে ইউজ রিডিউসার। ওকে, এবার ইউজ রিডিউসারটা বেসিক্যালি কী হচ্ছে, এখানে রিডিউসার ইউজ করতে গেলে রিডিউসারে কিছু স্প্রেড অপারেটর দিয়ে আগের দিন দেখলাম, মনে হলো কিছু জিনিসপত্র আছে না? স্প্রেড অপারেটর বলতে বেসিক্যালি যদি আমরা কোনো অবজেক্ট পাস করাই, ঠিক আছে, অবজেক্ট পাস করতে গেলে এবার অবজেক্টের মধ্যে কোনো ভ্যালু যদি আপনি মানে স্পেসিফিক্যালি কোনো ভ্যালুকে আপডেট করতে চাইছেন, তখন সেই ক্ষেত্রে আমরা স্প্রেড অপারেটরটা ইউজ করি। স্প্রেড অপারেটরটা বেসিক্যালি কী হয়, অ্যারেকে রিপ্রেজেন্ট করে। অ্যারের আপনি যে পেজটা খুলেছিলেন না, সেই পেজের ভেতরে একটা এক্সাম্পল দেওয়া ছিল, ওতে অ্যাডের মধ্যে ওই যে স্প্রেড অপারেটর দেওয়া যায়, যে অ্যাড, এটা এরকম না, ওটা লেখা ছিল অ্যাড বলে অপারেশনটা। এখানে তো অ্যাড তো লেখা আছে, হ্যান্ডেল অ্যাড টাস্ক। হ্যাঁ, এতেও স্প্রেড অপারেটর ইউজ করছে, এটা কেন? এরকম কোনো একটা কাজ? এটা বেসিক্যালি কী হচ্ছে, স্প্রেড অপারেটর বলতে এটা হচ্ছে আপনার এই টাস্ক বলে যেটা রয়েছে, টাস্ক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যারে, ঠিক আছে। এবার এখানে কী হচ্ছে, যেটা আমরা পুশ মেথড ইউজ করি না, মানে অ্যারেতে ডেটা পুশ করার যে মেথডটা ইউজ করা হয়, আচ্ছা, সেই সেম জিনিসটাই এখানে করা হচ্ছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার আগের যে ডেটাগুলো রয়েছে, মানে আগে থেকে যে ডেটাগুলো আমার যে ডেটা ভ্যালুগুলো রয়েছে এই পার্টিকুলার অ্যারে অবজেক্টে, বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যারে অবজেক্ট, ঠিক আছে, মাল্টিপল অ্যারে অবজেক্ট। এবার সেই মাল্টিপল অ্যারে অবজেক্টকে মানে কি করা হচ্ছে, আপনি যদি অ্যারেকে বসান তাহলে কী হচ্ছে, ও একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ও একটা কোলাপসিবল প্রসেসে বসবে। এইটা বসালে কি হচ্ছে, ওই অ্যারের পার্টটা সরে গিয়ে শুধুমাত্র এই যে ডেটাটা, এই ডেটাটা যেমন আছে, যতগুলো এর ভেতরে ডেটা আছে সব কটা ডেটা পরপর সিরিয়াল হয়ে যাবে। মানে এই যে অবজেক্টটা, এই রকম যতগুলো অবজেক্ট এর ভেতরে ছিল, সেই অবজেক্টগুলো পরপর লাইনে সেট হয়ে যাবে স্প্রেড অপারেটরের জন্য। এবার কি হচ্ছে, আগে আপনার যতগুলো ছিল লাইনে, তাদেরকে পুরো লাইনে দাঁড় করিয়ে দিল, দাঁড়িয়ে করে দেওয়ার পর এবার আপনার নতুন যেটা ডেটা আছে সেটা এবার বসলো, যেখানে বেসিক্যালি দাঁড়ালো কি জিনিসটা, যত ডেটা এবার এর ভেতরে ঢুকবে সমস্ত ডেটাই কিন্তু একই রকম অবজেক্ট, যেটা অ্যারের ভেতরে সেট হলো। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে অবজেক্টের সিনট্যাক্সটা। আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে, যতগুলো ভ্যালুজ রয়েছে সমস্ত ভ্যালুজগুলোকে পরপর সিরিয়ালাইজ করে দিয়েছে, মানে পরপর সিরিয়ালি লাইনে দাঁড় করে দিয়েছে, এবং প্রত্যেকটা অবজেক্টের ভ্যালু হচ্ছে এরকম। তো 1 নম্বর অবজেক্টটা যেমন ছিল, 2 নম্বর অবজেক্ট, 3 নম্বর অবজেক্ট, 4 নম্বর অবজেক্ট, 5 নম্বর অবজেক্ট, এইভাবে প্রত্যেকটা অবজেক্ট এখানে চলে আসছিল। এবং এখানে একটা অ্যারেরও প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে ম্যাপ, ফিল্টার আর ফাইন্ডের মধ্যে ডিফারেন্সটা কি? ম্যাপ হচ্ছে বেসিক্যালি যখন আমরা যখন আমরা ডেটা পাচ্ছি, ঠিক আছে, ম্যাপ বেসিক্যালি আমাদের অ্যারের মধ্যে কাজ করছে। এখান থেকে অ্যারে যখন আমরা নিচ্ছি, অ্যারে থেকে ডেটা আমরা পাচ্ছি, এবং সেই ডেটা থেকে মানে ম্যাপ ইউজ করে এখানে একটা ডেটা পাচ্ছি, সিঙ্গেল ডেটা। এবার এই সিঙ্গেল ডেটাটাকে নিয়ে আমরা এটাকে রিস্ট্রাকচারিং করছি। মানে মনে করুন আপনার এখানে করা আছে 4টে স্টুডেন্টের নাম দেওয়া আছে, ঠিক আছে, রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে। এবার আপনি চাইছেন প্রত্যেকের নামের আগে হ্যালো বলে লিখবেন, ঠিক আছে, কিন্তু হ্যালো বলে লেখার পর সেটাকে আপনি অ্যারেতে পাবেন। মানে প্রথমে আপনি ডেটাটা পাঠিয়েছেন রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে, পরে আপনি যে ডেটাটা পাবেন সেটাও অ্যারেতেই পাবেন, কিন্তু সেই অ্যারেটা চেঞ্জ হয়ে গিয়ে পাবে কি, হ্যালো রাম, হ্যালো শ্যাম, হ্যালো যদু, হ্যালো মধু। মানে ব্যাপারটা হলো কি, অ্যারে আমার এক্স্যাক্ট সেম থাকলো, কিন্তু ওর ভেতরে যে ভ্যালুটা আছে সেটা আপডেট হয়ে গেল। এবার সেই আপডেটটা কে করলো, ম্যাপের মাধ্যমে। ম্যাপ বেসিক্যালি করলো কি, আপনি যে ডেটাটা পাঠাচ্ছিলেন সেই ডেটাটা নিয়ে আপনি ওটাকে আবার আপডেট করে ওই সেম ইন্ডেক্সে আপনি ডেটাটাকে পাঠিয়ে দিলেন।
কারণ ম্যাপ বেসিক্যালি কী করে, ডেটা রিটার্ন করে, ডেটা ডাইরেক্ট ও প্রিন্ট করে না। ঠিক আছে, মানে প্রিন্ট করতে পারা যায়, কিন্তু এখানে যেহেতু রিটার্ন মেথড সাপোর্ট করে, সেক্ষেত্রে এইখানে ডেটা আপডেট করে রিটার্ন করে দেয়। যে কারণে কী হচ্ছে, যে অ্যারেটা ঢুকেছিল আগে সেই সেম ইনট্যাক্ট অ্যারে পেলো, কিন্তু উইথ আপডেটেশনস। এটা হচ্ছে ম্যাপের ফাংশন। বোঝা গেছে? এবার ফিল্টারের ব্যাপারটা বলবো। ফিল্টারের ব্যাপারটা হচ্ছে কি, ওই সেম প্রসেস, কিন্তু এইখানে মেনলি কি হচ্ছে, লজিক চেক করছে। আচ্ছা, যেটার সঙ্গে ডেটা ম্যাচ করবে, মানে যেটাতে যে কন্ডিশনসটা ট্রু হবে, শুধুমাত্র সেই ডেটাটাই বার করবে, আর বাদ বাকিগুলোকে আউট করে দেবে। এটা হচ্ছে ফিল্টার। ম্যাপও তো তাই করছে না? না, ম্যাপে চাইলে করতে পারি, কারণ ম্যাপে বেসিক্যালি কী হচ্ছে, আমি চাইলে যে কোনো রকমের লজিক লাগাতে পারি, কারণ এখানে ম্যাপের কাজই হচ্ছে লজিক করা, আপডেট করা, যা কিছু করা ম্যাপ দিয়ে আমরা সব কিছু করতে পারি। কিন্তু ফিল্টারে সেই কাজটা করতে পারবো না, কারণ ফিল্টারে বেসিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। ফিল্টারে শুধুমাত্র সার্চিংয়ের কাজটা হচ্ছে, যেটার সঙ্গে, যে ডেটাটার সঙ্গে আমার এক্স্যাক্টলি যে কন্ডিশনটা আমি ট্রু হবে, সেই কন্ডিশনের ডেটাটাই শুধুমাত্র আউটপুটে রাখবে, আর বাদবাকিগুলোকে ছেড়ে আউট করে দেবে। এটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফাইন্ড করলে কি হয়? এবার বলছি। ফিল্টারটা বোঝা গেছে। হ্যাঁ। এবার ফাইন্ডটা হচ্ছে লজিক নয়, ফাইন্ডের ব্যাপারটা হচ্ছে লজিক নয়। মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, কন্ডিশনাল হচ্ছে। ঠিক আছে, ফাইন্ড হচ্ছে কি, যদি কোনো একটা পার্টিকুলার ডেটা কোনো অ্যারের সঙ্গে অনেকটা ম্যাচ করে যায়, মানে কমপ্লিটলি ম্যাচ করবে তার না, অনেকটা ম্যাচ করে যায়, তাহলে সেটাকে ফাইন্ড করে মানে আপনার অ্যারের মধ্যে ঢুকাবে। ওটাও অ্যারেতে ইউজ হচ্ছে, বাট ওখানে অনেকটা ম্যাচ করলে, মানে এক্স্যাক্ট ম্যাচ করতে হবে তার কোনো মানে নেই, অনেকটা ম্যাচ করলে তখন ওটাকে আমরা ফাইন্ডের মাধ্যমে তুলে আনতে পারি। ফাইন্ডের ব্যাপারটা বেসিক্যালি আইডির উপরে বেস করে হয়, বা কোনো এক্স্যাক্ট যে সার্চ ম্যাথামেটিক্স, মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা কিন্তু সার্চ ম্যাথামেটিক্স নয়। সার্চ বেসিক্যালি কী করে, সার্চে বেসিক্যালি কী হচ্ছে, এক্স্যাক্ট ম্যাচও আপনাকে সার্চে আসতে পারে, আবার সিমিলার ডেটাও আসতে পারে। এইখানে কী হবে, এখানে আপনার এক্স্যাক্ট ডেটাটাই আসবে, এখানে কিন্তু সিমিলার আসবে না। আচ্ছা, ফাইন্ডে আপনি সিমিলার ডেটাটাও পাবেন, ফাইন্ডের মাধ্যমে আপনি সিমিলার ডেটাটা পাবেন। এবার সিমিলার ডেটা কি এক্স্যাক্টলি পাওয়া যাবে না, তার জন্য কিছু ফাংশনালিটি আছে, যেমন কিনা স্ট্রিং অ্যাড, মানে স্টার্ট অ্যাড, এন্ডিং অ্যাড, এরকম কিছু ফাংশনস আছে। যদি আপনার যে অবজেক্ট ডেটাটা পেলেন সেটার যদি স্ট্রিংয়ের ডেটা হয়, তাহলে ওখানে ডট দিয়ে ওই ফাংশনে যদি লেখা হয় যে স্টার্ট অ্যাট বলে, যেটা আপনি সার্চ করতে চাইছেন সেই টার্মটাকে, বা এন্ডিং অ্যাট বলে যে ফাংশনটা আছে ওইটাকে ইউজ করে যদি করা হয়, তাহলে কি হয়, ফাইন্ড কি করে, সিমিলার টাইপ অফ ডেটাকে টেনে আনে, যেটা ফিল্টারে সম্ভব নয়। ফিল্টারে ওই কাজটা করবে না। ফিল্টারে একটা এক্সাম্পল আমি নিতে পাচ্ছি, বলছে ফিল্টার রিটার্নস অ্যান অ্যারে containing the element that satisfies the condition, but find returns the element. এবার এলিমেন্ট বলছে, এবার ফাইন্ডের টাইপটা দেখি, জেস মানে এখানে, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে হিসাবে ঠিকই বলেছে। এলিমেন্ট মানে হচ্ছে অবজেক্ট বোঝাচ্ছে। ওকে, ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে সিঙ্গেল ডেটা ফাইন্ডের জন্য ইউজ করা হচ্ছে, আর এখানে
ফিল্টারে মাল্টিপল ডেটার জন্য ইউজ করা হচ্ছে অ্যাজ পার লজিক। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, ফাইন্ড যদি আমার এই ফাইন্ডের পার্টটা আমরা চাইলে ফিল্টারের মধ্যেও ইউজ করতে পারি। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, প্রত্যেকটা ডেটাকে অ্যাজ ইট ইজ চেক করে, না এটা এর ফাইন্ডের ভেতরে যাবে না, কারণ যেহেতু এটা ইউজার্স থেকে ফাইন্ড অ্যান্ড এখান থেকে অ্যাকচুয়ালি সিঙ্গেল ডেটাই বার করছে, এই অ্যারেতে ডেটা রিটার্ন করছে না, এই ডেটা অ্যারেতে রিটার্ন করছে না, এ অ্যাকচুয়ালি সিঙ্গেল ডেটাই রিটার্ন করবে, মানে পেলে একটাই, না পেলে না। কিন্তু এখানে আচ্ছা এছাড়াও আরও কিছু মেথড আছে, যেমন কিনা ফাইন্ডের পরে ওই যেটা আমি বলেছিলাম স্টার্ট অ্যাট, এন্ডিং অ্যাট, ওই ফাংশনসগুলো হয়তো আছে। একবার একটু W3 সোর্সের অ্যারে পার্টটা দেখতে হবে। ইন্ডেক্স অ্যাট, ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স অফ, এখানে অ্যাকচুয়ালি সার্চ স্টার্ট অ্যাট বলে নয়, স্টার্ট অ্যাট যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিংয়ে আছে, এই কিন্তু যখন আমরা অ্যারেতে কাজ করছি তখন এটাকে আমরা ওই ইন্ডেক্স অফ দিয়ে করতে হচ্ছে। আর স্ট্রিং ফাংশনের মধ্যে আমরা স্টার্ট অ্যাট এই সার্চ মেথডে গেলে পরে এখানে সার্চ ম্যাচ, এই যে স্টার্ট উইথ, এন্ড উইথ, ম্যাচ অল অ্যান্ড ইনক্লুডস, এই অপশানসগুলো স্ট্রিংয়ের ক্ষেত্রে রয়েছে, যখন কিনা আমরা অ্যাকচুয়ালি কোনো স্ট্রিং ডেটাকে সার্চ করছি, কোনো পার্টিকুলার অ্যারের মধ্যে থেকে কোনো একটা স্ট্রিং ডেটাকে ম্যাচ করতে, তখন সেক্ষেত্রে। তো বেসিক্যালি ফাইন্ডের ক্ষেত্রে এখানে সিঙ্গেল ডেটা আমরা আউটপুটে পাচ্ছি যখন আমরা সার্চে যাচ্ছি। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিস তো কনফিউশন তো ক্রিয়েট করেই, তো এইখানে এইটাই হচ্ছে ব্যাপার, এই যে ফাইন্ডের মধ্যে এখানে এই যে নাম্বারস রয়েছে, এখানে 4, 9, 16, 25, 29, এই যে ব্যাপারগুলো রয়েছে, এইখানে কী হচ্ছে ভ্যালু, ইন্ডেক্স, অ্যারে, এই তিনটে অপশানস রয়েছে। তো এখানে মেনলি ভ্যালু 18 থেকে বড় যেটা হবে সেটাকে বার করবে। তাহলে হিসাব মতন আমার 18-এর বড় তো দুটো অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাহলে হিসাব মতন দুটো পাওয়া উচিত, তাই না, এই ফাংশনস থেকে ইউজ করে ডেটা। কিন্তু সেটা না করে এখানে অনলি সিঙ্গেল ডেটা পাস করছে, অনলি ফার্স্ট, ঠিক আছে, নেক্সট আর নেক্সটটাকে ছেড়ে দিচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি ফাইন্ডের। আচ্ছা এই যে এই মেথডগুলো আছে, এই যে কল ব্যাক, এই ভ্যালু গ্রেটার দেন এটা না করে যদি আপনি যদি দেখাতেন রিটার্ন ইন্ডেক্স ইকুয়ালস টু 2, তাহলে কি ও 16 রিটার্ন করবে এখানে? হ্যাঁ, এটা না ইন্ডেক্স ইকুয়ালস টু 2, ইন্ডেক্স ইকুয়ালস টু 2 এইখানে। হ্যাঁ, আচ্ছা এখানে ভ্যালুর জায়গায় ইন্ডেক্স লিখে দিই, ইকুয়ালস টু 2, ডবল ইকুয়ালস টু, ইন্ডেক্স 1ই থাক না, 9 বার করে কিনা, হ্যাঁ ডাবল ইজ ইকুয়াল টু 2 সহজে, ইন্ডেক্স ইকুয়াল টু 2 তো করতে হবে নাকি 1 করতে না হবে? না ডাবল ইকুয়ালস টু টা সরিয়ে দিন, তাহলে কি করবে এখানে? বাস শুধু সিঙ্গেল ইকুয়ালস টু। এটা এটা কি করে হবে? এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর, তো এটা অ্যাসাইনমেন্টই করছি তো। না না, এখানে তো লজিক্যালি আমি এখানে এটা তো ইন্ডেক্সটা বেসিক্যালি কি হচ্ছে আমার এখানে তো এই ইন্ডেক্সটাকে রেফার করছে এইখান থেকে। যদি এটা করি কি হবে, এটা যদি রান করি, এটা রান করলে কি হবে আমি জানি না, দেখা যেতে পারে এখানে 4 দেখাচ্ছে। আচ্ছা তা আমি তো ভ্যালুই সেট করবো, ভ্যালুই তো রিটার্ন করবো, গ্রেটার দেন কেন দেবো, ইজ ইকুয়াল টু কেন দেবো, ঠিক দিয়ে দেখি কী দাঁড়াচ্ছে। নো চেঞ্জ, কোনো এক্সপেক্টেড আউটপুট নেই এখানে। ইকুয়াল টু দিলে কী হচ্ছে আমার লজিক্যালি এটা একটা অপারেশন হচ্ছে, আমার অ্যাকচুয়ালি 3 হলে পরে এইটা হওয়া উচিত 25 আসার কথা।
এখানে আমি ইন্ডেক্স চেক করছি, কারণ ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আমার 0, সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে 1, থার্ড ইন্ডেক্স হচ্ছে 2, আর এটা ফোর্থ ইন্ডেক্স হচ্ছে 3। আচ্ছা তো এই হিসাবে ইন্ডেক্স এটা আসছে, আর এখানে অ্যারে মানে হচ্ছে টোটাল অ্যারেটাই আসছে। আচ্ছা মানে এইখানে বেসিক্যালি যে কলব্যাক যে ফাংশনটা এটা গেছে, এই যে আমরা যে ফাংশনসগুলো লিখি ইন্টারনালি অ্যানোনিমাস ফাংশন, সেটাই আলাদা করে লিখেছে। কলব্যাকটা আমার বহুত ভোগাচ্ছে। কলব্যাকটা বুঝলেই জাভাস্ক্রিপ্ট বুঝে গেছেন, আর কলব্যাক যদি না বুঝতে পারেন তাহলে জাভাস্ক্রিপ্ট কিছুই বোঝেন, কারণ আমরা তো বুঝতে জাভাস্ক্রিপ্ট পারছি না ভালো করে। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের ওপরই পুরোপুরি জিনিসটা দাঁড়িয়ে আছে। কারণ জাভাস্ক্রিপ্টে কলব্যাক ইম্পর্টেন্ট, কলব্যাকের পরেই আপনার প্রমিস সেকেন্ড ইম্পর্টেন্ট। আর কলব্যাক আর প্রমিস যদি বুঝে যান তাহলে অ্যাসিং অ্যাওয়েট বুঝতে সুবিধা হয়ে যাবে। এই তিনটে জিনিস সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এন্টায়ার জাভাস্ক্রিপ্টের মধ্যে। সরি। ঠিক আছে, ঠিক আছে রিডিউসারটা যেটা কোথায় করেছিলাম, আগের ক্লাসে আগের ক্লাসে করেছিলাম, কিন্তু কোন ফাইলে করেছিলাম সেটাই। এসের মধ্যে এই যে আরে কার্ড না বলছি, ক্যালকুলেটর না, তারপর এটা কাউন্টারের মধ্যে নাকি? কাউন্টারই তো করেছেন বোধহয়। হ্যাঁ, এই তো ভ্যালু রেন্ডারার বলে এখানে রাখা আছে। ইনক্রিজ ডিক্রিজ বলে এখানে ফাংশন রয়েছে। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে আমি আর একটা অপশন সেখানে সেট করার চেষ্টা করছি, মানে আর একটা ধরনের জিনিস। এবার এটা হচ্ছে আমাদের কাউন্টারটা আমাদের পেজের মধ্যে ফার্স্টেই রয়েছে, ঠিক আছে? এবং এখানে ভ্যালু আমরা বাড়াচ্ছি, এখানেও আমরা ভ্যালু বাড়াচ্ছি, এবং এটা কাউন্টার থেকেই আমরা এটা পাচ্ছি। এবার আমরা করছি কি, এখানে ওকে, তো এখানে আমরা এবার এখানে করব কি, এখানে আমরা এখানে কস্ট ইউজার সেট ইউজার বলে আমরা এখানে স্টেট দিয়ে আমরা এটাকে ইউজ করছি। এখানে স্টেট অপশান রাখলাম। এবার এই স্টেটের মধ্যে ইউজার যে ডেটাটা, এটা হচ্ছে অ্যাজ আমরা স্ট্রিং এখানে পাচ্ছি। এবার এখানে হয় আমরা এই স্ট্রিংয়ের ডেটাটা আমরা এখানে বসাচ্ছি, আদারওয়াইজ আমাদের এখানে গেস্ট বলে এটাকে রাখছি। এবার এরপরে আমরা করছি কি, এর ভেতরে আমরা একটা বাটন ইউজ করছি। যখন আমরা এখানে ডেটাটা বসাবো নামটা, সেই নাম অনুযায়ী আমাদের ডেটাটা এখানে সেট হবে। পুরো ডবল ব্র্যাকেট পড়ে গেছে অ্যাকচুয়ালি এটা এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমি এর সঙ্গে ওই অ্যাঙ্গুলারে কাজ করছি, তো অ্যাঙ্গুলারের ইন্টারপোলেশন ডবল ব্র্যাকেটে, সেই কারণে এইটাই হয়ে যায় সমস্যা মাল্টিপল টেকনোলজিতে সাইমালটেনিয়াসলি কাজ করলে।
এবার হচ্ছে আমরা এটা হচ্ছে অ্যাবাউটে দিই। ঠিক আছে, যখনই আমরা এখানে ক্লিক করছি ওয়েলকাম জন্ডো, এই ডেটাটা আমরা পেলাম। ওকে, তো এটাই হচ্ছে বেসিক আইডিয়া, যে আমরা যে মুমেন্টে এখানে ডেটাটা দিচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের এই ডেটাটা জাস্ট কম্পোনেন্টটা দেখতে পারি। জাস্ট কম্পোনেন্টটা একবার দেখি। জাস্ট সিম্পল ব্যাপার। এখানে একটা বাটন রাখলাম, যে বাটনে ডেটা পাঠালাম। আচ্ছা, এই এখানে এটা ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নর্মাল সিঙ্গেল ফাইল স্টেট ম্যানেজমেন্টের প্রসেস। ওকে, এবার এখানে আমরা করতে পারি কি, ধরে নেওয়া যাক ইউজার ইনফো। ঠিক আছে, এবার এখানে আমরা ইউজার ইনফো বলে আমরা এখানে একটা ইন্টারফেস বানাচ্ছি। এক্সপোর্ট ইউজার ইনফো বলার ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেস্ট ইনফো বা ইউজার ইনফো। ঠিক আছে, ইউজার ইনফো বল। ঠিক আছে, এবার এই যে ইউজার ইনফো যে ডেটাটা, এবার আমরা এখানে বলছি আমাদের ডেটাটা যেটা হবে সেটা হবে ইউজার ইনফো। এবার যেহেতু এখানে আমি ইউজার ইনফো বসাচ্ছি, এবার তাহলে কী হবে, আমার এখানে গেস্ট ডট নেম। ওকে, আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি আমরা এটাকে অপশনাল যদি রাখি, তাহলে অবভিয়াসলি আমাদের এই জায়গাতে ডেটাটা অপশনাল হতে পারে, আসতে পারে, নাও আসতে পারে। এবার এখানে যখন আমাদের ডেটাটা পুশ করছি, ঠিক আছে, এবার এখানে ডেটা পুশ করতে গেলে আমাদের ডেটাটা যাবে এই অপশানে, মানে এইভাবে আমরা যদি করি তাহলে এটা আমাদের ডেটাটা পাস হচ্ছে। ওকে, হ্যালো গেস্ট অ্যান্ড লোকেশন এটা, ঠিক আছে, অ্যান্ড এখানে আমি এটাকে এজের জায়গায় জব দিয়ে দিই, না নাম্বার থাক কুক, কোনো অসুবিধা নেই। তো জবের ব্যাপারে কী করতে পারা যেতে পারে? ওকে, ঠিক আছে, এই ডেটাটা আমাদের থাকলো। এবার বাই ডিফল্ট আমাদের যদি থাকে, তখন বাই ডিফল্ট আমরা এখানে পাচ্ছি কি গেস্ট আননোন, গেস্ট ওয়েলকাম গেস্ট অ্যান্ড আননোন অ্যান্ড লোকেশন হচ্ছে এটা, রাইট? এবার বেসিক্যালি কী হচ্ছে, যেই মুমেন্টে আমরা এখানে ডেটা মানে বাটনটা প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাদের এই ডেটাটা পেলাম। মানে বেসিক্যালি যেহেতু আমাদের বাটনে এই ডেটাটা রয়েছে এবং ডেটা সেটটা আমরা বানিয়েছি আমাদের এই ইন্টারফেসের মতো। এবার এইগুলো কী করতে, এবার আমরা চাইছি যে এই যে জিনিসটা যেটা আমরা এখানে এই সেটের মাধ্যমে করলাম, ইউজ সেটের মাধ্যমে, এটাকে
এটাকে আলাদা করে আমি করে দিলাম, এটা ইন্টারফেসে পাঠালাম ইউজার ইনফো বলে। এটা টিএক্স করলে হয়, টিএসএক্স না করে? টিএসএক্স হচ্ছে যখন কিনা আমাদের এই জেসন মানে এই এইচটিএমএল আউটপুটটা থাকবে তখন টিএসএক্স করতে হবে, ঠিক আছে? তখন টিএসএক্স করতেই হবে। আদারওয়াইজ কিন্তু এখানে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের ব্যাপারে আমরা লিখবো জাভাস্ক্রিপ্টের হিসাবেই, তো সেই হিসাবে এটা টিএস হবে, টিএসএক্স হবে না। কিন্তু আবার এখানে মাথায় রাখবেন যে এটা টিএসএক্স লিখলে হবে তা নয়, এটা টিএসই করতে হবে, টিএসএক্স নয়, ঠিক আছে? টিএসএক্স তখনই হবে যখন কিনা আমরা এখানে এইচটিএমএল এর ডেটা রিটার্ন হচ্ছে, তখনই টিএসএক্স হবে। ওকে, টিএসএক্স জেএসএক্স আমরা সেই সময় ইউজ করব যখন কিনা আমাদের এক্সএমএল ডেটা আউটপুট দেব। আমরা এখানে চাইলে টিএসও লিখতে পারতাম, কিন্তু যখনই আমরা এটাকে টিএস লিখবো না, আমাদের এখানে কী হচ্ছে, এই কম্পাইলার কমপ্লেন করবে যে টিএসএক্স লেখো, নাহলে কম্পাইল করতে দেবো না। তো সেই কারণের জন্য টিএসএক্স করতে হবে। আর যখন কিনা আমরা কোনো ইউটিলিটি লেভেলের কাজকর্ম করব, তখন সেক্ষেত্রে সেটা আমাদের টিএস হবে, কারণ এটা টিএসএক্স হবে না, কারণ এখানে আমাদের কোনো রকম এক্সএমএলের কাজ নেই। কিন্তু যদি আমাদের এক্সএমএলের কাজ ইনভলভ থাকে, তাহলে সেটা অবশ্যই টিএস হয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে কি আমরা রিডিউসার ব্যবহার করব। এখানে মেনলি এবার করছি কি ইউজার রিডিউসার। তাহলে এখানে কি করছি, এক্সপোর্ট FUNCTION ফাংশন ইউজার রিডিউসার বলেই নামটা দিলাম, ঠিক আছে? এবার এখানে ইউজার রিডিউসার নাম দেওয়াতে এখানে আমাদের যা ডেটা, সেই হিসাবে আমরা ডেটা এখানে সেট করছি। আমাদের ডেটা এবার কি থাকবে, আমাদের ডেটা হচ্ছে স্টেট। প্রথম হচ্ছে স্টেট বলতে বেসিক্যালি এইখানে যেটা আমরা এই যে স্টেট অবজেক্টটা পাচ্ছিলাম, যে ইউজার অবজেক্ট, সেটাকে আমরা এখানে বসাচ্ছি। এবং তারপরে কি হচ্ছে, এখানে সেট ইউজারের যে পার্টটা, সেটা হবে অ্যাকশনস থেকে আমরা ডেটাটা পাবো। ওকে, এবার এই অ্যাকশনসের যে ডেটাটা আমরা পাবো, এটাকে এবার কীভাবে সেট করব। এইখানে স্টেট ডেটা মানে হচ্ছে স্টেট বলতে বেসিক ডেটা, এইটাকে আমি করছি কি ইউজার ইনফো, এই যে ফাইলটা রয়েছে, এইটার অ্যারে ডেটা আমি অ্যাকচুয়ালি এতে রাখবো। এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্টেটটা, ঠিক আছে? আর এইখানে যে ডেটাটা আসবে অ্যাকশন পেলোড, সেটা হবে অ্যাজ ইউজার ইনফো। এই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটা। ওকে, আর যদি কিনা কোনো ডেটা যদি আমি না পাই, তাহলে সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই হচ্ছে বেসিক আমাদের প্রসেসটা। আচ্ছা, এই প্রথম সেট ইউজারে তো ওটা তো অ্যারে হলো না, ওটা তো অবজেক্ট হয়ে গেল না নাকি? কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এইখান থেকে যে ডেটাটা আমরা পাচ্ছি, এইখানে আচ্ছা, আপনাকে আমি ঠিক আছে, না বুঝতে পারছি, ঠিক আছে। এইখানে বেসিক্যালি আমার একটা থাকুক আর 10টা থাকুক, এইটাকে ওই ব্র্যাকেটটাকে হাঁটিয়ে যা ডেটাটা পাচ্ছে সেটাই স্প্রেড অপারেটর। বাস জাস্ট এটুকুই বুঝলেই হবে যে এই 3টে ডটের মানে হচ্ছে ব্র্যাকেটটাকে হাঁটিয়ে এর ভেতরে যা আছে সেটা বসিয়ে দেবে, তারপরে যা ডেটা আসছে সেটা এখানে অ্যাড হবে। এবার হচ্ছে বাটন ক্লিকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, করতে হবে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা ভুল করেছি। এখানে ব্যাপারটা হচ্ছে এখানে পেলোডের মাধ্যমে আমি ডেটা আনছি, সিঙ্গেল ইউজার ডেটা আমি পাবো, কিন্তু এখানে স্টেটের যে ডেটা
দেখা যাক। সেট ইউজার বলতে সিঙ্গেল ইউজার ডেটা। এখানে আমাদের কেসে অ্যাড ইউজার যদি করি, হ্যাঁ এইটা হচ্ছে ঠিকঠাক অপশান। এইটা হচ্ছে অ্যাড ইউজার, যখন কিনা আমরা এখানে ইউজার অ্যাড করব। এইখানে তারা একটা আপডেট ইউজার করে নিতে পারে। হ্যাঁ, আর এখানে বেসিক্যালি সেট ইউজার যেটা, এই সেট ইউজারটাই আপডেট ইউজার হিসেবে কাজ করবে। এই লজিকগুলোই বার করা কুইকলি। এইখানে এই সময় এই ম্যাপটা ইউজ করা হচ্ছে, কারণ এখানে কী হচ্ছে, স্টেট ডেটা যেটা ছিল ইউজার ইনফো অ্যারে, ওখান থেকে আমাদের ইউজার ডেটা আসছে। এবার ইউজার ডেটার সঙ্গে ইউজার নেম এবং এখানে পেলোডে যে ডেটাটা আসছে সেইটাকে নিয়ে এবার এখানে ডট ডট ইউজার, মানে ইউজারের অ্যারে ডেটাটা সঙ্গে আমাদের অ্যাকশানে মানে পেলোডে যেটা আসছে সেটা, এবং এইখানে ইউজার্সের যে ডেটাটা সেটা মানে বসছে, মানে ম্যাচ করলে ম্যাচ, না ম্যাচ করলে এখানে এটা আপডেট হচ্ছে, অ্যাজ ইট ইজ যা থাকছে। এই হলো আমাদের মেথডের আপডেটটা। ওকে, এই হয়ে গেল আমাদের ইনিশিয়ালি সমস্ত ডেটা সেট আপ। এবার দেখা যাক এইখানে আমরা কি করব। এইখানে এই ক্ষেত্রে আমাদের একটা কনস্ট নিতে হবে না, ইউজার আর ডিসপ্যাচ ইউজার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এই যে গেস্টটা যেটা হবে, এইটা একটু অন্যরকমভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে। এইটাকে আমি প্রেজেন্ট করব, এইটাকে প্রেজেন্ট করার প্রসেসটা হচ্ছে এটা। কিছু বলছেন? না না, আমি কিছু এখন বলছি না, এটা লিখছি, এটার লজিকটা ভাবছি, একটু ভাবতে লিখতে হচ্ছে তো সে কারণে। তো এখানে আমাদের গেস্ট ইউজার বলে এটা রয়েছে। তো এই গেস্ট ইউজারের এবার এখানে কী হবে, আমাকে রিডিউসারটাকে অ্যাটাচ করতে হবে, তো ওই ডেটা হিসাবে। তো এখানে কনস্ট এখানে ইউজার্স অ্যান্ড ডিসপ্যাচ ইউজার্স, ডিসপ্যাচ ইউজার্স না, ডিসপ্যাচ DIS PATCH ডিসপ্যাচ করে এখানে ইউজ রিডিউসার। এবার এই রিডিউসারের মধ্যে এইখানে এইটাকে নিলাম, এবং এখানে আমাদের যে ডেটা অবজেক্টটা যাবে সেটা হবে এই অবজেক্টে। তো এখানে বেসিক্যালি আমার ইনিশিয়াল যে ডেটাটা আমরা পাবো, যেটা পাবো ইউজার হিসাবে, ঠিক আছে, ইউজার সাবজেক্ট অ্যান্ড তারপর লেন্থ এই পার্টটা। এবার এইখানে মেনলি
এইখানে একটা ফর্ম ডিজাইন করব। আজকে যে কি করছেন এত ফার্স্ট আমি কিছু বুঝতে পারছি না। ফার্স্ট কিছু করছি না, জাস্ট এইখানে যে পার্টটা আছে সেইগুলোকে আমি এআই লিখে দিচ্ছে, তাই লিখে নিচ্ছি। এখানে কনস্ট অন হ্যান্ডলার, অন সাবমিট হ্যান্ডলার, অন অন ফর্ম সাবমিট, on form submit, কি হলো ব্যাপারটা? এটা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশনটা মধ্যে দিয়ে আমাদের রিয়াক্ট ফর্ম ইভেন্ট ডেটাটা পাবো। ফর্মটাকে তাহলে ধরছেন কেন আবার? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফর্মের মধ্যে দিয়ে তো আমরা অ্যাকচুয়ালি একটা একটা করে ডেটা ঢোকাবো, সেই ডেটাটা আমাদের লিস্টে শো করবে। এখানে বেসিক্যালি আমরা যেটা করছি, একটা লিস্ট বানাচ্ছি, কারণ এখানে বেসিক্যালি ইউজার্স লিস্ট বানাবো, ঠিক আছে? তো এখানে ইউজার লিস্ট বানাবার জন্য কাইন্ড অফ একটা ডেটাবেস, টেম্পোরারি ডেটাবেস, এটা ডেটাবেসে সেভ হচ্ছে না, এটা জাস্ট সেভ হচ্ছে অ্যারেতে। এই ডেটাটা টেম্পোরারি ডেটা হিসেবে থাকবে, এবং এই ডেটাটা ওটা কি নিচে ডিসপ্যাচটা, এই তো ডিসপ্যাচের মাধ্যমেই তো অ্যাড করে ডেটাগুলো পাঠানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখানে এখানে হচ্ছে এবার এখানে দেখে নিন জিনিসটা, ইউআইটা ঠিকঠাক হলো কিনা একবার দেখে নিন, রিফ্রেশ করে। এই হচ্ছে ইউআইটা, ঠিক আছে, সিম্পল। জাস্ট এখানে কী হচ্ছে, নেম, লোকেশন, এজ অ্যান্ড অ্যাড ইউজার, এই অপশানসটা দিলে পরে আমাদের এখানে একটা একটা করে ইউজার ডেটা ইনপুট হবে। ওকে, মানে এটা একটা ওই চেকলিস্ট মতন ব্যাপারটা। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমাদের ফর্মের সাবমিশনের কাজটা হবে, এখানে ফর্মের অ্যাকচুয়ালি একটু ডিজাইনের জন্য ফর্ম কন্ট্রোল, এই ক্লাস নেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এর ফর্ম কন্ট্রোল ক্লাস। তো এইভাবে ফর্ম কন্ট্রোল ক্লাস ইউজ করা হলো, অ্যান্ড এখানে ফর্ম গ্রুপ আর ফ্লেক্স গ্রুপই করতে হবে। অ্যাকচুয়ালি এখানে আমি চাইছিলাম যে ইনলাইনে গ্যাপিংটা না লিখে এখানে লিখতাম। এবার এইখানে ইনলাইন গ্যাপিং এইভাবে আমরা করতে পারি, my2 ওকে, এবার স্পেসটা পেয়ে গেছে। তো এইখানে মেনলি কী হচ্ছে, আমরা নাম, লোকেশন, এজ দেবো, এবং সেই হিসাবে আমাদের ডেটা শো করবে। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেসটা, যেটা আমরা চাইছি করতে। কিন্তু ডিসপ্যাচ মেথডটা তো অ্যাড বাটনের সাথে অ্যাড হওয়া উচিত। মানে আমি
অ্যাড করব না এডিট করব, হুম, সেটা তো বাটনের ইভেন্টের সাথে অ্যাটাচ হওয়া উচিত। সেটা হবে তো। এরপরে আরও আরও অপশানস তো এখানে রয়েছে। আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে আমাদের এখানে মেন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে দুটো জিনিস এখানে ইনভলভ রয়েছে। এখানে আমরা একটা ফর্ম রয়েছে, এখানে আমাদের একটা ফর্ম রয়েছে যার থ্রু দিয়ে আমরা ডেটা পাঠাচ্ছি। এটা হচ্ছে রো গ্যাপ টু। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা রোতে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এটাকে আমরা এটা করলাম। px ওকে। তো এখানে ফর্মটা রয়েছে, এখানে আমাদের ডেটাটা। এবার একটা ডেটা সেভ করে দেখি। ওকে, ডেটা ঢুকে গেল। সে কোথায় যেন আপনার লোকেশন? যাদবপুর। যাদবপুর। 40 অফ তো 40। হুম 40, হ্যাঁ। ওকে। তো বেসিক্যালি এইভাবে আমাদের পরপর ডেটা ঢুকে যাচ্ছে। তাহলে এখানে এবার আউটপুটটা তো মোটামুটি দেখা গেল, এবার লজিকটা কী সেটা এবার বুঝতে হবে। কারণ যতক্ষণ না আমরা আউটপুট দেখতে পাবো ততক্ষণ আমরা লজিক কী করে বুঝবো, তাই না? এবার এবার ব্যাপার হচ্ছে এর মধ্যে যদি এবার কোনো বাটন যদি ইউজ করতে হয়, বাটনের জন্য এখানে ডিসপ্যাচ লিঙ্ক আপডেটেড বলে একটা রাখলাম। ঠিক আছে, এবার হচ্ছে কি এখানে আপডেট বলে এইখানে পেলোডের মধ্যে ইউজারটা পাঠানো হচ্ছে আপডেট ইউজার। এবার এবার হচ্ছে লজিকগুলো পরপর আস্তে আস্তে বলবো। আগে এটা বুঝি, এখন এখানেই আটকে আছি। বোঝা যাচ্ছে, কারণ এখানে বেসিক্যালি বাটন লিঙ্ক এটা, অ্যান্ড এর আর একটা ডেটা আমরা পাবো, সেটা হচ্ছে ক্লিয়ার। এবং এটা যখনই আপডেটের মধ্যে যাবো, ও আপডেটের মধ্যে গেলে অ্যাকচুয়ালি এইখান থেকে ডাইরেক্ট আপডেট হবে না। আপডেটটা করতে গেলে তার আলাদা ব্যাপার আছে। এখানে অ্যাকচুয়ালি আইডি বা ইন্ডেক্স দরকার পড়তো, এখানে আইডি বা ইন্ডেক্স দরকার পড়তো। যাক, এই পার্টটা নিয়ে আপাতত মাথা ঘামাতে গেলে একটু সমস্যা হবে। এই পার্টটা আইডি নাম ধরে করা যাবে না? করা যাবে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এখানে আমাকে এমন কোনো একটা ইউনিক আইডেন্টিফিকেশান রাখতে হবে যার জন্য বুঝতে পারবো যে এইটাকে আপডেট করতে চাইছে। এবং যখনই এটাকে আপডেট করা হবে না, মানে এই পার্টটাকে যখনই আপডেট করা হবে, এই ডেটাটাকে ফর্মের মধ্যে ফেলতে হবে। মানে অ্যাকচুয়ালি ফেলতে হবে ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে ফেললে পরে তবেই গিয়ে এটা আপডেট হবে। এবার এর জন্য ইনভলভমেন্ট আবার করতে হবে স্টেটকে। এই আপডেট করতে হলে ভালো হতো, আজকে থাক, ওটা পরে। এটা বেসিক্যালি এই পার্টটা করতে গেলে আমাকে স্টেট এর ভেতরে অ্যাটাচ করতে হবে। রিডিউসার এক রকমের একটা স্টেট ম্যানেজের কাজ হচ্ছে, আবার এখানে স্টেটও লাগবে, যেটার জন্য আমাকে এর ভেতরে এই ফর্মের মধ্যে ডেটাটাকে আবার আনাতে হবে। সেই কারণে এরকম কাজ তো হয় যে একটা টেবিলের মধ্যে যে আপডেট ক্লিক করলে ওটা তখন অটোমেটিক্যালি টেক্সট বক্সে চেঞ্জ হয়ে গেল। না, এবার মেন ব্যাপার হচ্ছে টেক্সট বক্সের মধ্যে চেঞ্জ হয়ে যাবে না, টেক্সট বক্সের মধ্যে ওই ডেটাগুলোকে নিয়ে আসবে।
আপডেট করলে ওই সিঙ্গেল লাইনে যদি এডিট করতে হয় এই আগেকার দিনে গ্রিড সিস্টেমগুলো, গ্রিড সিস্টেমের ব্যাপার করতে গেলে তো আরও চাপ তৈরি হয়ে যাবে। মানে এখানে বেসিক্যালি করা যাবে না তা নয়, কিন্তু যেই মুমেন্টে এই পার্টটাকে মানে এইখানে যে ব্যাপারটা আছে, এইখানে এই যে ডেটাটা আছে না শো করছে, এইটা অ্যাকচুয়ালি আমাকে করতে হবে কি একটা ইনপুট ফিল্ড হিসাবেই আমি এটাকে রাখতে হবে, এটাকে ইনপুট ফিল্ড হিসাবেই রাখতে হবে। যে মুমেন্টে এটা ইউজ করা হবে সঙ্গে সঙ্গে ওইটা ইনপুট ফিল্ড রিডেবল মোড থেকে এডিটেবল মোডে চলে যাবে। আচ্ছা রিডেবল মোড থেকে এডিটেবল মোডে চলে যাবে। রিডেবল মোডে কোনো রকম চেঞ্জ হবে না, এডিটেবল মোডে চেঞ্জ হবে। এগুলোর জন্য কোনো কিছু আসে না কম্পোনেন্ট এই ধরনের কাজ তো খুব জেনারেল কাজ মানে ফ্রন্ট এন্ডে আছে, সবই আছে, থার্ড পার্টি লাইব্রেরি আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল মানে যদি ফ্রম স্ক্র্যাচ জিজ্ঞেস করছি যদি হ্যাঁ আছে, থার্ড পার্টি লাইব্রেরি আছে। আচ্ছা থার্ড পার্টি লাইব্রেরি আছে। আপনি এখানে যত ইউআই মানে লাগছে সমস্ত ইউআই লাইব্রেরি আপনি পেয়ে যাবেন রেডিমেড। জাস্ট কোডটা বুঝে বসাবেন আর বিজনেস লজিকটা লিখবেন, তাহলেই কাজ মিটে যাবে। মানে আমি পরবর্তীকালে ফেসে না যাই মেন ব্যাপারটা হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্টে দুরকমভাবে আপনার এই রিয়াক্টে যখন আপনি ডেভেলপার হবেন, রিয়াক্টে আপনি দুরকমভাবে কাজ করতে পারেন। এক হচ্ছে আপনি ইউআই ডেভেলপার, মানে এই যে রিয়াক্টে আপনি ইউআই ডেভেলপার হিসেবে কাজ করলেন। ইউআই ডেভেলপার হিসেবে যখন কাজ করবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ব্যাপারগুলো যেগুলো খুঁটিনাটি যেগুলো জিনিস আছে সেগুলো খুব ভালো করে জানতে হবে। যদি আপনি সফটওয়্যার ডেভেলপার হচ্ছেন যেখানে আপনার মেন ফোকাস হচ্ছে ব্যাক এন্ডে, তখন সেক্ষেত্রে আপনার এই ইউআই এর পার্টগুলো অত পুঙ্খানুপুঙ্খ না জানলেও কনসেপ্টটা জানা থাকলে আপনি কি করলেন, আচ্ছা এটা এইভাবে হচ্ছে, এর রিলেটেড কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, ওপেন সোর্স কম্পোনেন্ট রেডিমেড পাওয়া যায় রিয়াক্টের, প্রচুর রিয়াক্ট ইউআই লাইব্রেরি পাওয়া যায়। সেইগুলোকে নিয়ে জাস্ট সেই কম্পোনেন্টগুলোকে ইউজ করলেই আপনার এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। ওখানে জাস্ট আপনার ডেটাটা ফেলে দিলে ওখানে ইন্টারনালি সমস্ত স্টেট ম্যানেজমেন্টের সমস্ত ব্যবস্থা করা আছে। ওখানে এখান থেকে কী হচ্ছে, আপনি যখন এই ডেটাটা ফেলবেন এখানে ওই কম্পোনেন্টটা ফেলার পরে ওই কম্পোনেন্টের অনেক রকমের প্যারামিটার্স রয়েছে, মানে প্রপস রয়েছে যেটাকে বলে। তার মধ্যে আপনি আইটেমস দেওয়ার জায়গা পাবেন, অ্যাড আইটেমসের একটা ফাংশন পাবেন, আপডেট আইটেমসের একটা ফাংশন পাবেন, ডিলিট আইটেমের ফাংশন পাবেন। তো এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা আমরা তৈরি করছি এইখানে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কাস্টম কম্পোনেন্টই তৈরি করছি। এবার এই কম্পোনেন্টটাই কিন্তু একটা রিউজেবল কম্পোনেন্ট হয়ে যাবে, মানে এইটাই একটা ইউআই মানে দাঁড়িয়ে যাবে, যেটাকে আপনি যেটা বললেন ওইরকমভাবে আপনি এটাকে রিউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে। এটা হচ্ছে ফ্রম স্ক্র্যাচ, আর আপনার রেডিমেড জিনিসটাও আপনি পাবেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা। এবার এখানে কীভাবে জিনিসটা কাজ করলো সেটা দেখা যাবে, কারণ এখানে আমরা তো ডেটাটা দেখলাম, দুটো ডেটা পুশ করলাম এবং আমাদের স্টেটের মধ্যে রয়েছে। এবার এটা আমাদের কাজ করেছে কীভাবে, আমরা এই মুমেন্টে স্টেটের পরিবর্তে ইউজ করেছি রিডিউসার। রিডিউসার যখন ইউজ করেছি, রিডিউসার বেসিক্যালি কী হচ্ছে, আমাদের একটা ফাংশন, অন্য একটা ফাংশন রয়েছে অন্য ফাইলে ইউজার রিডিউসার বলে, এবং এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে দুটো প্যারামিটার পাচ্ছি। ফার্স্ট প্যারামিটারের নাম হচ্ছে স্টেট অ্যান্ড সেকেন্ড প্যারামিটারের নাম হচ্ছে অ্যাকশান। এবং অ্যাকশানসের মধ্যে অ্যাকচুয়ালি দুরকম পার্ট এখানে পাস করে, একটা হচ্ছে অ্যাকশান টাইপ আর একটা হচ্ছে অ্যাকশান পেলোড। অ্যাকশান টাইপ যেটা হবে সেটা অলওয়েজ স্ট্রিং টাইপ হবে, আর পেলোড যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ইনফো। মানে বেসিক্যালি যদি এটাকে টাইপ কাস্টিং করা হয় তাহলে এখানে টাইপ হচ্ছে স্ট্রিং অ্যান্ড পেলোড হচ্ছে ইউজার ইনফো। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। অথবা এখানে নাম বলছে, মানে এটা হতে পারে, অথবা এখানে নামও আসতে পারে, বাট এখানে অবভিয়াসলি আমরা নাম নেব না, তার জন্য এই পার্টটাকে আমি মুছে দেবো। এটা অ্যাকচুয়ালি নাম আমি নেব না। তো এইখানে আমাদের স্টেটের ডেটা টাইপসটা আমরা পেলাম, আর অ্যাকশনসের ডেটা টাইপসটা পেলাম, সেটা হচ্ছে টাইপ অ্যান্ড টাইপ হবে স্ট্রিং অ্যান্ড এটা হবে ইউজার ইনফো। এইখানে আমরা কতগুলো কেস, মানে কতগুলো আমরা টাইপ চেক করছি। ফার্স্ট টাইপ চেক হচ্ছে অ্যাড ইউজার কেস, আপডেট ইউজার কেস,
ক্লিয়ার ইউজার কেস, ঠিক আছে। এবার এই অ্যাড ইউজার কেস, ক্লিয়ার ইউজার কেস, এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাডের রেডি করা হয়েছে বেসড অন দিস, মানে এই ফুটপ্রিন্টের উপরে, মানে এই ইন্টারফেসটার উপরে, যেটার অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, জাস্ট লজিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যে কী টাইপের ডেটা আমরা এখানে ইউজ করতে চাই বা করতে পারবো। এবার কী হচ্ছে, স্টেটের মধ্যে যখনই কিনা কোনো ডেটা ঢুকছে সমস্ত ডেটা স্টেটের ভেতরেই পুশ হচ্ছে, মানে অ্যারের ভেতরে পুশ হচ্ছে। কিন্তু এখানে আমরা পুশ মেথড লিখছি না, মানে এইটাকে অ্যাকচুয়ালি আমরা চাইলে এটাকে এইরকমভাবেও লিখতে পারা যেত। এর অল্টারনেট এটা হতো স্টেট ডট কনক্যাট বলে একটা অপশান দিচ্ছে, অথবা পুশ বলে অপশান দিচ্ছে। পুশ কি অ্যাভেলেবেল হবে দেখে আমি পুশ করলাম, জয় না, এই ক্ষেত্রে আমাদের লজিকটা গণ্ডগোল হয়ে গেছে। কারণ এই ক্ষেত্রে যখন আমরা ডেটাটা এইভাবে পুশ করছি, পুশ করতে বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যে ডেটাটা পাচ্ছে সেই ডেটাটা এইখানে অলরেডি থাকা যে অ্যারে ডেটাটা তার মধ্যে ডেটা সেট করে দিচ্ছে, মানে বেসিক্যালি একটা নতুন অ্যারে ক্রিয়েট করে দিচ্ছে পুশ করাতে। এখানে আইটেমস রয়েছে, হওয়া তো উচিত না তার। না এখানে পুশ হচ্ছে, তো সেই ব্যাপারটা হচ্ছে এখানে একটা অলরেডি অবজেক্ট ছিল, সেই অবজেক্টের মধ্যে আর একটা অবজেক্ট পুশ হচ্ছে। এখানে বেসিক্যালি এটা অ্যারে পুশ করছে। পেলোডে সিঙ্গেল ইউজার ডেটা আসার কথা, কিন্তু সেটা সিঙ্গেল ইউজার ডেটা হচ্ছে না। পুশের ক্ষেত্রে বলছে এখানে আইটেমস যেতে পারে। তো এইখানে অ্যাকচুয়ালি এই ডেটাটাকে পাস করাবার প্রসেস হচ্ছে এইভাবে যেতে পারে না, তাও যাবে না। এটা করলে কি ঠিক বলছে? ঠিক আছে, অলরেডি তো যা যা প্রবলেম আমার হয়ে গেছে। এখানে কনক্যাট দিয়ে কাজটা করছে, তো এখানে বেসিক্যালি ওই কনক্যাট দিয়ে কাজটা হচ্ছে, যেটা কিনা বেসিক্যালি ওই আমরা স্প্রেড অপারেটরের পার্টটা যেটা কাজ করছিলাম সেই সেম পার্টটাই এখানে ওটা করছে, মানে দুটো ডেটা আমরা পাচ্ছি সেটাকে নিয়ে কনক্যাট করছে, আগের ডেটার সঙ্গে নতুন ডেটাকে অ্যাটাচ করে নিচ্ছে কনক্যাট দিয়ে। পুশ দিয়ে হচ্ছে না, পুশ মনে হয় যতদূর সম্ভব ওটা সিঙ্গেল ডেটার যদি হয় তখন সেক্ষেত্রে কাজ করছে, আদারওয়াইজ অবজেক্টের ক্ষেত্রে কাজ করছে না। এবার এটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে এটাই, আমরা এই যে ইউজার যে ডেটাটা আছে এটাকে লগের মধ্যে, আগের মেথডটা ফিরিয়ে দিন না, ওটাকে রাখছি। এটা হচ্ছে আগের পার্টটা, ওইটারই রেপ্লিকেশন এটা। এই যে ডেটাটা যেটা দাঁড়াচ্ছে সেই ডেটাটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট হচ্ছে এইভাবে। এবার যদি আমরা এটাকে পুশ করতাম, কনক্যাট না করে পুশ করা হতো, তাহলে এটার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে এটা যে ডেটা রিটার্ন করছে অনলি নাম্বার রিটার্ন করছে, তার মানে আমাদের এখানে
অবজেক্টের পার্টটা কমপ্লিটলি রিমুভ হয়ে গিয়ে অন্য কিছু একটা ডেটা ফরম্যাট নিয়ে নিচ্ছে, যেটা এখানে আপাতত আমি বুঝতে পারছি না কী করতে চাইছি, কী টাইপের ডেটা গেল। পুশ বলে একটা মেথড তো অবশ্যই আছে, আর এই হিসাবে সেটার ইউজ হওয়া উচিত। কী করতে চাইছে দেখি এটা করে পড়ি। অ্যাপের নিউ এলিমেন্ট অফ এন্ড অফ অ্যারে রিটার্ন। ও এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে এর রিটার্ন করছে লেন্থ অফ অ্যারে, মানে পুশ করে দেওয়ার পরে এর লেন্থ অফ অ্যারে ডেটাটা পাস করছে। মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি কী হবে, আমাদের এইটা করে দেওয়ার পরে আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন করাতে হবে স্টেটটাকে অনলি। যদি আমি এইটা ইউজ করি, মানে পুশ হচ্ছে, এখানে পুশ হওয়ার পরে কতগুলো ডেটা আছে সেটাকে শো করাবার জন্য এটা হচ্ছে প্রসেস। state.push not function, স্টেট তো অ্যাডে তো ফাংশন পুশ হবে না কেন? এবার এটা না হওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু এই স্টেটের যে ব্যাপারটা, এই স্টেটের ব্যাপারটা জেনারেলি প্রডিউস করছে আমাদের এইখানে ইউজ রিডিউসারের মধ্যে দিই, কারণ ইউজ রিডিউসারে এই ফাংশনটা পাস হয়েছে এবং এর ভেতর থেকে এখানে স্টেট ডেটা পাস হবে এবং অ্যাকশন ডেটা পাস হবে। এবার যখনই এখানে এই অ্যাকশন ডেটা বা স্টেট ডেটা যে পাস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এখানে আমরা কী পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি জানাটা আমাদের দরকার, এই স্টেটটা অ্যাকচুয়ালি কী। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে যেটা করছি, এটা স্টেট ডট কনক্যাটই রাখছি আপাতত, বেশি প্রবলেমের না গিয়ে। বাট এখানে স্টেটটা কী আছে অ্যাকচুয়ালি সেটাকে বোঝার চেষ্টা করা যাক। স্টেট অ্যান্ড এখানে PAY, এখানে স্টেট অ্যান্ড অ্যাকশন, এই দুটো অবজেক্টকে আমরা চেক করব এর ভেতরে। ঠিক আছে, এখানে কী হচ্ছে, আমরা যখনই এই ফাংশনটা এখানে কল করা হলো, এখানে ডেটাটা আমরা পেয়ে গেলাম। এই ভেতরের যে পার্টটা ইউজ রিডিউসার থেকে যে পার্টটা আমরা পাচ্ছি, এখানে ফার্স্ট পার্টে আমাদের ইউজার অ্যারেটাকে পাঠাচ্ছে, মানে যেটা আমরা এখানে ইউজার ডেটা অ্যাজ অ্যারে যেটা রয়েছে সেই অ্যারে ইনফরমেশনটা পাঠালো। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের অ্যাকশন, যেটা আমাদের টাইপ এবং ডেটাটা এখানে পাস করা দিচ্ছে। বোঝা গেছে কি? এই দুটো পার্ট এখানে আমরা পেয়েছি। এবার এখানে কি হচ্ছে, আমাদের এই হচ্ছে ফার্স্ট ডেটা যেটা আমরা অলরেডি স্টেট থেকে পাচ্ছি, যেটা আমাদের এইখানে আউটপুটে প্রিন্ট করেছি। ওকে, এবং এইভাবে আমাদের সম্পূর্ণ ডেটাটাকে এডিটটা করা যাবে না? এডিটটা করা যাবে, কিন্তু এডিটটা করতে গেলে এখনই আরও কিছু অ্যাটাচ করতে হবে, আর আজকে যদি এডিটের কাজ করতে চাই আরও মাথা ঘুরে যাবে না আজকে তা। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইখানে রিডিউসারের পার্টটাকে প্রথমে বুঝতে হবে। রিডিউসার হচ্ছে বেসিক্যালি একটা আলাদা কম্পোনেন্ট বা আলাদা। আমার কাছে তো এটা বলুন যে অন ফর্ম সাবমিটের ডিসপ্যাচটা ওখানে লিখে রেখেছেন কেন, মানে ওটা বাটনের সাথে কেন লিখছেন না? এইখানে কেন লিখেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার এই ফর্ম অ্যাকশন, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার ফর্ম অ্যাকশন, অবশ্য বাটন ক্লিকেই হচ্ছে এটা তো ফর্ম অ্যাকশন। এবার ফর্ম অ্যাকশন কখন পারফর্ম করছে, যখন কিনা সাবমিট হচ্ছে। কারণ সাবমিটের কাজ হচ্ছে যখন সাবমিট বাটন প্রেস করা হবে তখনই কী হবে, ফর্ম অ্যাকশন করবে।
এবার এই যে ফর্ম যখন অ্যাকশন করছে তখন ফর্ম অ্যাকশন করার পরে অ্যাকচুয়ালি কী হয়ে যায়, আমাদের HTML যদি এইটা যদি না লিখতাম, এই পার্টিকুলার এই লাইনটা না লিখতাম, তাহলে আমার পেজ রিফ্রেশ হয়ে যেত। এইটা লেখার জন্য আমার পেজ রিফ্রেশটাকে বন্ধ করে দেওয়া আছে। এবার ফর্মের থেকে যে ডেটাটা, এই যে ফর্ম যে এলিমেন্ট, এই যে এখানে যে ফর্মের যে এলিমেন্ট রয়েছে, এই যে ইনপুট করে যে এই যে ইনপুট এলিমেন্টগুলো যে রাখা আছে, এবং এই যে নেম, লোকেশান, এজ, এই যে নামগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ফর্মের কি, যার থ্রু দিয়ে আমরা এই ভ্যালুগুলোকে পাচ্ছি। এই যে ফর্মের নেম, এখানে কি হচ্ছে ফর্ম এলিমেন্টস নেমড আইটেম। হ্যাঁ, একটা কথা বলুন, এর আগের দিন তাহলে ফর্মের জন্য এত কিছু শিখলাম কেন, যদি ফর্মটাকে এরকম ভাবে ধরে কাজ করে নেওয়া যায়? সব রকম অপশনস তো রয়েছে আমাদের। এটা একটা নতুন অপশন তাহলে, যে হ্যাঁ, ফর্মটাকে এটা একটা নতুন অপশন, কারণ বেসিক্যালি এখানে মেনলি কি হয়েছে, ওটা সেদিন শিখিনি না, ওই জন্য বলছি এটা একটা নতুন অপশন, তাহলে ফর্ম সাবমিটের আমার ধরা যায়। এটা অ্যাকচুয়ালি এই যে অপশনটা যেটা রয়েছে না, এই অপশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেটিভ জাভাস্ক্রিপ্টের অপশন। এটা হচ্ছে নেটিভ জাভাস্ক্রিপ্টের ফিচার্স, এই পার্টটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি রিঅ্যাক্টের ফাংশনালিটিস নয়, এটা হচ্ছে নেটিভ জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটিস। যদি আমি ফর্মের যেটা শিখেছিলাম, হয় ইউজ স্টেট ইউজ করে, আদারওয়াইজ রেফারেন্স ইউজ করে, ইউজ র্যাপ ইউজ করে যদি করতাম, তাহলে কি করতাম, আমাদের এখানে আর একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হতো রিঅ্যাক্টের, ইউজ ইনফো বলে আমাদের আরেকটা, ইউজ র্যাপ বলে আমাকে আর একটা অবজেক্ট এখানে ধরে আনতে হতো। কিন্তু সেটাকে আমরা না ধরে এখানে বেসিক্যালি কী হয়েছে, এটা ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্টের নেটিভ ফিচার্স সেটাকে অ্যাক্সেস করেছে, যার জন্য এখানে কোনো থার্ড পার্টি আর লাইব্রেরি অ্যাক্সেস করার দরকার পড়েনি, কারণ এটা ব্রাউজারের ফিচার্স, ব্রাউজার থেকেই এই ডেটাগুলোকে পাচ্ছে। তো এখানে HTML ফর্ম এলিমেন্ট, হ্যাঁ, নেমটা দিতেই হবে না, এটা এই মেথডটা করতে গেলে নেমটা দিতেই হবে। হ্যাঁ, এটা তো বেসিক্যালি এখানে তো বলছে না, এলিমেন্টস নেমড আইটেম, মানে যার মধ্যে নেম রয়েছে, মানে এখানে বেসিক্যালি নেম যেটা সেট করা আছে সেটাকেই তো এখানে চেক করছে। তো বেসিক্যালি এখানে এলিমেন্টস ডট নেম আইটেম, এবং এই যে পার্টটা কমপ্লিটলি জাভাস্ক্রিপ্টের নেটিভ সিনট্যাক্স। একটা কথা বলুন, এই নেমগুলো যেরকম আছে, এরকম যদি একটা ইন্টারফেস বানাই, তাহলে কি আমি সেই ইন্টারফেসটাকে পোস্ট করাতে পারি পুরোটা? নেম যেরকম আছে সেরকম যদি একদম নাম সেম দিয়ে একটা ইন্টারফেস বানাই, সেটাকে পোস্ট করাতে পারি? ওটা কি ম্যাপিং হয়ে যাবে অটোমেটিক্যালি? করতে পারি, তাহলে তার জন্য আমাকে একটা স্টেট রেডি করে করতে হবে। এর জন্য আমাকে একটা স্টেট রেডি করতে হবে। এখানে যদি আমাকে এটাকে যদি করতে হয়, তাহলে এখানে কি হচ্ছে, INTRFAC ইন্টারফেস, ফর্ম ইনপুটস, এই হয়ে গেল ফর্ম ইনপুটস ডেটা, ফর্ম ইনপুট ডেটা, ফর্ম ইনপুটস জায়গায় ফর্ম ইনপুট ডেটা বলে রাখলাম। এবার এই যে ফর্ম ইনপুট যেটা হচ্ছে, তাহলে ইউজার ইনফোটাই তো একই জিনিস আছে না, আছে একই জিনিস, বাট এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই ফর্ম ইনপুটটাকে আমরা এই ইউজ স্টেটের মাধ্যমে ডেটাটাকে সেট করতে হবে। এখানে ইউজ স্টেটের নিলাম। এবার হচ্ছে কি, এবার আমাদের এই যে ডেটা মুছে দিতে মুশকিল হয়ে যাবে, এটা হচ্ছে কথা। মুছছি না, এইখানে এই যে পার্টটা, এই তিনটে চারটে পার্টকে আমি এখানে সেট করছি। এবার ঘটনাটা কী হবে, এই ক্ষেত্রে অন চেঞ্জ করে এইখানে এইটা করলে তো অনেক ঝামেলা। আমি ভাবলাম পুরো অবজেক্টটাই বোধহয় ফর্ম দিয়ে পোস্ট করে দেওয়া যাবে এবং নিজে থেকে ম্যাপ হয়ে যাবে, এমবিসির মতো। না,
সে কি করে সম্ভব? নেম ভ্যালু ম্যাপিং, নেম নেম ভ্যালু ম্যাপিং দেখুন এই মানে যে একটা ব্যাপারটা, ক্লাসের অবজেক্ট বানালাম, হ্যাঁ তারপরে তো প্রপার্টি গুলো সব যেমন ফর্মে যে ইনপুট ফিল্ডগুলোর নামগুলো আছে সেগুলো দেওয়া আছে। এবার যে পোস্ট করি নেম ভ্যালু ম্যাপিং হয়ে যাবে, তো বাইন্ডিং গুলো তো সেই নামের সাথে বাইন্ডিং হয়ে যাবে। এবার দেখুন তার জন্য আমাকে থার্ড পার্টি কোনো প্যাকেজ ইউজ করতে হবে। ওই যে ইউজ ফর্ম প্যাকেজ আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওই ইউজ ফর্ম প্যাকেজ তাহলে ইউজ করতে হবে এক্সট্রা। অটোমেটিক্যালি এইচটিএমএল হয় না এটা? না, অটোমেটিক্যালি যেটা হয় সেটা এইটা হয়। এবার তারপরে ব্যাপারটা হচ্ছে কি, এটাকে নিয়ে আপনি চাইলে একটা আলাদা ফাংশনস বানিয়ে নিতে পারেন। এবার সেখানে আপনি এই যে ব্যাপারটা মাল্টিপল লাইনে লেখা হচ্ছে, সেখানে এইটাকেই গেট নেম লিখে এটাকে করা যেতে পারে। মানে যদি আপনাকে কুইক যদি করতে হয়, মানে এটাকে যদি আপনাকে শর্টে করতে হয়, মানে ম্যাপিং হিসেবে আপনি চাইছেন, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যদি এটা পছন্দ না হয়। হ্যাঁ, পিএইচপি টিএসপি এমবিসি যেটা বলছি, মানে বুঝতে পারছেন তো, নেম দিয়ে থাকলে সেটা অটোমেটিক্যালি ম্যাপ হয়ে যায় পোস্ট করলে। এই যে এইটা এখানে কি হচ্ছে, ফর্ম ডেটা পাঠানো হলো, আর এখানে হচ্ছে কি আর স্ট্রিং করে, এবার সেই কিটাকে আমরা এখানে পাঠাচ্ছি। এবার আপনি এই যে এতগুলো লাইন যে লেখা হয়েছে, এই লাইনের পরিবর্তে আমরা এই সেম জিনিসটা এইভাবে করতে পারি। এবার এখানে অ্যাজ ফর্ম এলিমেন্ট এটা না লিখলেও আশা করা যায় ভালো হয়, কিন্তু এখানে ওই টাইপ কাস্টিংয়ের ঝামেলা। এইখানে এইটার যেটা লেখা হচ্ছিলো সেটাকে এই একটা ফাংশনের মধ্যে করে নেওয়া হলো, নিয়ে এবার এই লাইনটার পরিবর্তে এইটা করা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে পিএইচপি টিএইচপি তে যেমন, মানে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি, মানে একটা ফর্ম যেটাকে পোস্ট করলেন সেটা একটা জায়গায় ধরছেন, যদি নামগুলো সেম থাকে অবজেক্টের ভেতর নিজে থেকে ম্যাপ হয়ে যায়। না না, নিজে থেকে ম্যাপ হয় না, নিজে থেকে ম্যাপ হয় না, নিজে থেকে ম্যাপ হয় না, ওটার ম্যাপিং বানাতে হয়, স্কিমা বানাতে হয়। আমরা তো ক্লাস নিয়ে ক্লাস থেকে পোস্ট করি, আর এই অবজেক্ট গুলো যা আছে সব ধরে নেয় নিজে থেকে। অটোমেটিক্যালি ধরে না, ওটা ওর জন্য স্কিমা বানান তো, ক্লাস বানালাম, আর তো হ্যাঁ কিছু বানাই না। ওই তো ক্লাসটাই তো স্কিমা তো। হ্যাঁ, এখানে তো ইন্টারফেস বানাচ্ছিলাম, তা পোস্ট করছিলাম যখন, তো ওগুলো নিজেদের ওই ফিল্ড গুলো গিয়ে ম্যাপ হয়ে যাবে না? সে তো হচ্ছে তো, এইখানে যে ডেটাটা রয়েছে সেটা তো হয়েছে, কিন্তু এইখানে আমার যে ডেটাটা পাচ্ছি এখান থেকে, এই ডেটাটা পাচ্ছি কোথা থেকে? ফর্ম এলিমেন্ট থেকে পাচ্ছি। এবার এলিমেন্ট থেকে তো আমাকে ডেটাটা বার করতে হবে, আমাকে তো অ্যাকচুয়ালি ভ্যালুটা বার করতে হবে। এই যে ভ্যালুটা, এটা তো ফর্ম এলিমেন্টের ভ্যালু। এটা যদি আমার ডাইরেক্ট অবজেক্ট ভ্যালু হতো বাই কি নেম, তাহলে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে তো এই যে কি নেম যেটা রয়েছে, এই কি নেম থেকে তো কি নেমের ভ্যালুটাকে প্রথমে সেট করতে হচ্ছে এটার মাধ্যমে, এবং যখন কি নেমের মাধ্যমে ভ্যালু সেট হলো তখনই তো আমরা এই যে পেলোডে তো ডাইরেক্ট বসিয়ে দিয়েছি ডেটা, নেম, লোকেশন, এজ। এখানে আর কি করেছি, এই যে পেলোডের পার্টটা যেখানে আমাদের ডেটা অ্যাড হচ্ছে, এইখানে তো ম্যাপিং হয়ে যাচ্ছে। এখানে কি পাঠাচ্ছে? এখানে নেম, লোকেশন, এজ, কিন্তু আমাদের ডেটাটা রিট্রিভ করতে গেলে তো এইচটিএমএল এলিমেন্ট থেকে ডেটা তুলতে হচ্ছে, ওটা তো আর ডাইরেক্ট অবজেক্ট নয়। আচ্ছা,
ওখান থেকে তো ডেটাটা আমাকে তো অন্য একটা ফরম্যাট থেকে অন্য অবজেক্ট ফরম্যাটে নিয়ে আসতে হচ্ছে, স্ট্রিং ফরম্যাটে। অবজেক্ট ফরম্যাটে বলা ভুল, স্ট্রিং ফরম্যাটে নিয়ে আসতে হচ্ছে, যেরকম টাইপের ডেটা আমার দরকার ছিল। সেই ডেটাটাকে আনার পর এবার যখন আমাদের এক্সপেক্টেড ডেটা ফরম্যাটের ডেটা পেয়ে গেলাম, তখন সেটাকে আমরা ম্যাপিং করে বসিয়ে দিলাম। এইটা তো হচ্ছে বেসিক্যালি ফর্ম ডেটা ভ্যালু ক্যাপচার। আর এখানে তো আমরা অ্যাকচুয়ালি ডেটাটা যেটা আমরা অ্যারেতে স্টোর করছি সেটা। আপনি যে ওআরএম এর কথাটা বলছেন সেটা হচ্ছে এটা, কিন্তু এখানে ডেটাটা অ্যাকচুয়ালি পাওয়ার জন্য যেটা আমাকে করতে হচ্ছে এই এলিমেন্ট থেকে আনার জন্য, সেটা হচ্ছে এটা। এবার এটা যদি বুঝতে যদি আরও যদি অসুবিধা হয়, একটা কাজ করা যেতে পারে যে এই ফর্মের পার্টটাকে একটা আলাদা না ঠিক আছে, অসুবিধা কিছু হচ্ছে না। আমি ভাবছিলাম যে আর কোনো শর্টকাট আছে কিনা, আর কোনো ওয়ে আছে কিনা সেটা দেখছি না, যে একদম অবজেক্ট হিসাবে ওটাকে পুরো ম্যাপ করিয়ে দেওয়া যায় কিনা ওটা দেখছি না। অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং, বাইন্ডিং করে দেওয়া যায়। সে করা যাবে না কেন? কিন্তু সেটা করতে গেলে এখানে তাহলে করতে হবে কি, করা যেতে পারে, কিন্তু সেটা করতে গেলে এই যে ইন্টারফেস যেটা আমরা বানাচ্ছিলাম সেই ইন্টারফেসটাকে আরও একটু অ্যাডভান্স লেভেলের কিছু একটা করতে হবে, যার জন্য কী হবে, ওটা অটোমেটিক্যালি একটা কোথাও না কোথাও তো কনভার্সন লাগাতেই হবে। মানে বেসিক্যালি এইখান থেকে যেমন এই যে ফর্ম এলিমেন্ট ভ্যালু বলে যে ব্যাপারটা ছিল, এখানে আর ভ্যালু বলে ব্যাপারটা লেখা দরকার পড়েনি, জাস্ট এখানে ইনপুট ভ্যালুর নেমগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক, মানে এইটার ক্ষেত্রে হবে না, বুঝে গেছি। এটার ক্ষেত্রে কেন, এইরকম ক্ষেত্রেও হবে না? আগে কি হয়েছিল, আমি সি শার্পের সাথে কম্পেয়ার করছিলাম। সি শার্পের নেম ভ্যালু পোস্টিং হয় এমবিসি তে। হ্যাঁ, এবার যেটা আপনার যেটা হয় ওখানে বেসিক্যালি কি হচ্ছে, আপনি যেটার কাজ করেন, আপনি ইউআই ফ্রেমওয়ার্কের উপর কাজ করছেন, তাই না? হ্যাঁ, ওখানে বেসিক্যালি আপনার সমস্ত ইউআই যেগুলো পাচ্ছেন সেগুলোকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আগে প্রথমে প্লেসে, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কিছু নেই, ফর্মটাকে ডিজাইন করে নিলাম এইচটিএমএল ফর্ম। এবার যা নাম দেবো, ফর্মটা পোস্ট করলে যে মডেলটা আছে মডেলের ওই প্রপার্টি যদি সেম নাম হয়, নিজে থেকে ভ্যালুগুলো ধরে নেয়। বাইন্ডিংটা হয়তো লেখা আছে ভেতরে ইন্টারনালি, ওই বাইন্ডিংটা ভেতরে লেখা আছে। এবার এখানে সেই বাইন্ডিংটা লেখা নেই। এবার এই বাইন্ডিংয়ের কাজটা আপনি যখনই ইউজ ফর্ম যেটা আপনি বার করেছিলেন ওটা দেখতে হবে। যদি ইউজ ফর্ম যদি কাজ করে তাহলে ওই ইউজ ফর্মে আমরা ওইটাকে ইজিলি পেয়ে যাব, ভ্যালু ক্যাপচারের পার্টটা। এই যে ফর্মটা নিজেও বুঝিনি, কোনোদিনও দেখিনি, শুধু এটা পড়েছি। এই ইউজ ফর্ম অবজেক্টটা দিয়ে আমরা এই কাজটাকে করতে পারি। আপনার যে ভ্যালুটা আছে সেইটাকে এই ইউজ ফর্মের অবজেক্টের মাধ্যমে তুলে এনে সেট করে দিলে ইজিলি এটা ফর্মটা দেখতে হবে, সেট হয়ে যাবে। এখানে রেজিস্টার করে ওই প্রত্যেকটা ডেটা টাইপসের নাম দিয়ে দিতে হবে যে আমরা এখানে এই ডেটা টাইপস চাইছি, ব্যাস সাবমিট মারলেই আর ম্যাপিংয়ের কোনো দরকার পড়বে না। আরেকটা কি বেরিয়েছে তো এটা জানি না কি জিনিস, এটা কি কোনো কাজের? এই ইউজ এফেক্ট ইভেন্ট অবশ্যই যা বেরিয়েছে তা অবশ্যই কাজের। এই নতুন রেফারেন্স হয়েছে এসেছে নোটসের মধ্যে হয়তো ইউজ এফেক্ট ইভেন্ট। আগে প্রথমে ইউজ এফেক্ট ছিল, এবার ইভেন্ট অ্যাটাচ হয়েছে। এটা কি অ্যাডভান্টেজ বলো, ডিপেন্ডেন্সি যে দুটো তিনটা ডিপেন্ডেন্সি থাকে কিন্তু সেটা মেইন ডিপেন্ডেন্সি না, তার জন্য বারবার ডেটাটাকে লোড করছে, সেটা যদি আটকাতে হয়। আর পড়ছিলাম একটুখানি, যদি যে চান তা সেটা হাত থেকে বাঁচার জন্য এটা নাকি করেছে। হ্যাঁ, সে তো করেছে। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অপশানস দেখিয়েছে যে কীভাবে কাজ করে।
এবার এখানে মানে জানি না, এটা আমি অ্যাকচুয়ালি এখনও এটা ইউজ করিনি, বাট এখানে ডকুমেন্টেশনটা দেখেছি। এবার ইউজ এফেক্টের ওপরই ইউজ এফেক্ট ইভেন্ট অ্যাপ্লাই হচ্ছে মেনলি। আর ইউজ এফেক্ট ইভেন্টটা বেসিক্যালি কী হচ্ছে, ওটা হচ্ছে আপনার এক্সট্রা ইউজ রিডিউসারের মতন, যেখানে বেসিক্যালি একটা ইভেন্ট এখানে সেট করা আছে। এখানে এই থিম কানেক্টেড যেটা রয়েছে, এটা থিমের পার্টটা ট্রু ফলস হতে পারে বা ডার্ক আর নাইট হতে পারে। এবার এটা কী হলো, এটা একটা ভ্যালু হিসেবে এখানে সেট হয়ে থাকলো। এবার এই অন কানেকশান যে ব্যাপারটা করে, এবার এখানে ক্রিয়েট কানেকশানস অ্যান্ড কানেকশান এইভাবে করে এখানে জিনিসটা চেক হচ্ছে। এবার অন কানেকশানে বেসিক্যালি অন কানেক্টেডে ভ্যালুটাকে চেক করছে যে ভ্যালুটার কী অবস্থা আছে। মানে এখানে অন ইভেন্টে এটা হয়তো, এটা বেসিক্যালি কী হচ্ছে, এটা হয়তো এই ডেটাটা যে ইনফরমেশনটা যেটা পাওয়া যাচ্ছে, শো নোটিফিকেশান। মানে বেসিক্যালি এখানে একটা জিনিস দাঁড়াচ্ছে কি, এই একটা দেখব ডকুমেন্টেশন, তবে এইখানে অ্যাকচুয়ালি যেটা দেখছি, মানে এইখানে যে পার্টটা আমি দেখছি, সেই হিসাবে ডকুমেন্টেশন দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মেনলি এখানে একটা এক্সট্রা ওভার কনফিগার করা হচ্ছে, মানে পার্ট বাই পার্ট কনফিগার করানোর একটা ব্যবস্থা রয়েছে। যদি এখানে কানেকশানস থাকে তো সেটা এসে যাবে, আর যদি না থাকে কানেক্ট করবে। আর যখনই ডিসকানেক্ট, মানে যখনই পেজ আনলোড হয়ে যাবে তখন সেটাকে ডিসকানেক্ট করছে। এই হচ্ছে সেখানে ব্যাপারটা। এবং এখানে ক্রিয়েট কানেকশান বলে একটা এখানে এটা আবার অন্য মেথড, মানে এটা অ্যাকচুয়ালি এরও মেথড নেয়। মানে এটা বেসিক্যালি এই যে রুম আইডি আর থিম দুটোর উপর ডিপেন্ডেন্ট আছে, ওরা ওটাকে কমিয়ে নিয়ে আলটিমেটলি রুম আইডির উপর নিয়ে আসতো। থিমটা চেঞ্জ হলে ওরা ধরতে চায় না। এই ধরনের যখন সিচুয়েশন আসবে, যে থিমটা ঠিক আছে দেবো, রুম আইডি যদি মেইন চেঞ্জ হয় তাহলে এসে লাস্টে গিয়ে রুম আইডি ডিপেন্ডেন্সিটা দেখুন, রুম আইডি আছে ইউজ এফেক্টে, যে লাস্টে মেথডটা ইউজ এফেক্ট, না ওই লাস্ট ওইখানেই মেথডটা ছিল ওখানে। এই যে হ্যাঁ, রুম আইডির উপর থিমটাকে কিন্তু সরিয়ে নিয়েছে। থিম নালে কি হতো, যত ডিপেন্ডেন্সি সব ওখানে দিতে হতো। এখানে আমাদের কী কী ডেটা গেছে, একটা গেছে সার্ভার ইউআরএলে কানেকশন যখন ক্রিয়েট হচ্ছে সার্ভার ইউআরএল যাচ্ছে, আর একটা হচ্ছে রুম আইডি যাচ্ছে। এখানে থিমের গল্পটা আসলো কোত্থেকে? তারপর সার্ভার ইউআরএলটাও ডিপেন্ডেন্সিতে ঢোকার কথা। হ্যাঁ, সার্ভার ডিপেন্ডেন্সি, সার্ভার ইউআরএলটা বেসিক্যালি কী হচ্ছে, সার্ভার ইউআরএলটা তো হচ্ছে বেসিক্যালি মানে যখন কিনা এইখানে এটা হচ্ছে চ্যাট রুম উইন্ডো। ইউজ এফেক্টে যে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ হবে যদি এরকম হয়। এটা হচ্ছে চ্যাট রুম কম্পোনেন্ট। এবার এই চ্যাট রুম কম্পোনেন্টের মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের থিমও একটা মেজর পয়েন্ট, আর সঙ্গে সার্ভার ইউআরএল যেটা আমাদের ডেটা। মানে আমি এখনো পুরোটা পড়ি নাই, ভিডিওটা যে স্টার্ট করেছি বলে এরকম ধরুন দুটো ডিপেন্ডেন্সি আছে, একটা ইউআরএল আর একটা কোনো অন্য জিনিস আছে, যেমন কি বললো নাম্বার অফ ভিজিটার নাকি জানো। এবার আমাদের ইউআরএলটাই দরকার, নাম্বার অফ ভিজিটারটা চেঞ্জ হতেই পারে, কিন্তু সেটার জন্য আমি চাইছি না যে ইউজ এফেক্ট বারবার ট্রিগার হোক। তা সেসব কাজের জন্য যে এটা প্রাইমারি ওটা সেকেন্ডারি, এরকম সিনারিওর জন্য ইউজ এফেক্ট স্টেট বলে এটা এসছে, যেটা প্রাইমারি সেটার উপরই কিছু করা যায়, এরকম একটা কিছু ঘটনা বলছিল। সে যা বলছিল, কিন্তু আমি অন্তত এটার মধ্যে যা দেখতে পাচ্ছি ইউজ এফেক্টের যে হ্যাভক কিছু চেঞ্জেস হয়েছে সেটা আমার মনে হয় না। হ্যাঁ, যতক্ষণ না এটা প্র্যাকটিক্যালি কোনো ইউজেস আমি না করছি ততক্ষণ আমি এটাকে বুঝতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি কোন কারণের জন্য এটা এসেছে। কারণ ডেফিনেটলি কিছু প্রবলেম ফেস করেছে বলে এই ফাংশনটার অ্যাড করা হয়েছে, ইউজ এফেক্ট ইভেন্টের পার্টটা অ্যাড করা হয়েছে, কিন্তু এটার অ্যাকচুয়াল পারপাসটা কি সেটা এখনও আমি জানি না। এবার এটার যতক্ষণ না এটার আমি প্রপার
প্রসেস কিছু বুঝতে পারছি ততক্ষণ আমি এটার ব্যাপারে তেমন কিছু বলার নেই। এটা একটা ওই ইভেন্টের আন্ডারেই একটা হুক দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা এইটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা তেমন কিছু আমার মানে অ্যাকচুয়ালি তেমন কিছু বুঝতে পারছি না এটা দেখে, কারণ এখানে কানেকশন ভিডিওটা পেলে আপনাকে এমনি পাঠিয়ে দেবো যদি পাই। বেসিক্যালি এখানে যেটা দেখাচ্ছে এই কানেকশন ইউএল এও একটা অবজেক্ট পাঠাচ্ছে। মানে আমার কাছে কোনো ভ্যালু নেই, আমি এটা কিছুই বুঝি না। সে যে লোকটা এক্সপ্লেন করছে সে বললো ইটস এ হিউজ ডেভেলপমেন্ট ফর লং উইথ স্ট্যান্ডিং বাট উই অ্যাজ এ ডেভেলপার ওয়ান্ট, কি এটা বললো, ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এবার ইমপ্রুভমেন্ট অবশ্যই করেছে। এবার মেন ব্যাপার হচ্ছে যতক্ষণ না ইউজ না করা যাচ্ছে ততক্ষণ ওটা কি হিউজ প্রবলেমকে আইডেন্টিফাই করে এই কাজটা করেছে সেটা এখনই বলতে পারবো না। অবভিয়াসলি যখন এটা করেছে তার নিশ্চয়ই কিছু একটা তো প্রবলেম সলভ করার জন্যই এটা করেছে। এবার সেই প্রবলেমটা যেটা সলভ করেছে সেই প্রবলেমের সলভটা কোন স্পেসিফিক মানে ইউজ কেসে ইউজ হচ্ছে সেটা যতক্ষণ না আমি বুঝতে পারবো ততক্ষণ আমি এটাকে প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না। কারণ মেন হচ্ছে একটা হয় কি ম্যাথোডোলজিক্যাল, মানে যেটা আমরা ডকুমেন্টেশন রয়েছে জাস্ট আমি পড়লাম বললাম হয়ে গেল, ঠিক আছে। আর একটা হচ্ছে আমার রিয়েল লাইফ অভিজ্ঞতা। এবার আমি অন্তত যেগুলো পড়াই বা বলি সেগুলো আমার নিজস্ব রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, কাজ করতে গিয়ে আমি ফেস করেছি বা বুঝেছি, সেটা আমি বলি। এবার ইউজ এফেক্ট ইভেন্ট যেটা আছে সেটার আমার কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়নি, ওটা কেন ওটা ইউজ হচ্ছে। যে মোমেন্টে আমার ওটা বুঝতে পারবো তখন আমার মাথায় আসবে হ্যাঁ এটা এই কারণে। তা এখন বেসিক্যালি ওটা রিয়েল লাইফ আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং আসেনি। ডকুমেন্টেশনও পড়েছি বাট ওটার আমার রিয়েল লাইফ কোনো আন্ডারস্ট্যান্ডিং এখনও তৈরি হয়নি। ঠিক আছে, তো আজকের রিডিউসার পার্টটা কি ক্লিয়ার হয়েছে? অনেকটা হয়েছে। রিডিউসার হচ্ছে, রিডিউসারের জন্য জাস্ট আমাদের একটা ফাংশন, কাস্টম মেড ফাংশন তৈরি করতে হচ্ছে, যার মধ্যে দুটো প্যারামিটার আমরা মেনলি পাঠাবো। একটা হচ্ছে স্টেট প্যারামিটার আর একটা হচ্ছে অ্যাকশন প্যারামিটার। এবং স্টেট আর অ্যাকশন প্যারামিটারের মাধ্যমে আমাদের স্টেটের মাধ্যমে আমরা ডেটা মনিটরিং করব, আর অ্যাকশনসের মাধ্যমে আমরা ডেটা পুশ করার কাজটা করব, মানে ডেটা নিয়ে পুশ মানে এডিট আপডেট ডিলিট হোয়াটএভার যেটা করার সেটা আমরা অ্যাকশন মেথড দিয়ে কাজটা করব। এবং সেটাকে আমরা করছি কি আমাদের যেখানে কল করব সেখানে আমরা ইউজ রিডিউসার হুক ইউজ করব, এবং তার মধ্যে যে রিডিউসার ফাংশন যেটা আমরা বানিয়েছিলাম সেটাকে আমরা পুশ করব ইনিশিয়াল ভ্যালু হিসাবে। মানে অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের এই দুটো নাম একই হয়ে যায় নাকি? না, ইউজ রিডিউসার, ইউজার রিডিউসার। ইউজ রিডিউসার আর এটা হচ্ছে ইউজার রিডিউসার। তো ইউজার রিডিউসার মানে বেসিক্যালি এখানে যে ইউজ রিডিউসার রয়েছে, এখানে ইউজ রিডিউসারে অলরেডি এখানে দেখা যাচ্ছে দুটো অপশানস দেখা যাচ্ছে। এখানে এই যে টাইপ কাস্টিং যেটা এখানে করেছে, ফার্স্ট টাইপ কাস্টিংটা করেছে কি ইউজার ইনফো, মানে এটা হচ্ছে স্টেট যেটা আমাদের এখানে রয়েছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে স্টেট, অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা কিনা এই ব্র্যাকেটের মাধ্যমে রয়েছে সেটা হচ্ছে অ্যাকশান। সেই অ্যাকশানের মধ্যে ইউজার, লেন্থ, স্ট্রিং এরকমভাবে আলাদা আলাদা অপশানস দেখাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যাকশান হিসাবে এখানে শো করছে। দেখুন এখানে অলরেডি ইউজ এবং অ্যাকশান হিসাবে এখানে রয়েছে, এবং এইভাবেই আমাদের এই ডেটা আউটপুট আমরা পাবো। ইউজার রিডিউসারটা হচ্ছে কি স্টেট? ইউজার রিডিউসার হচ্ছে কলব্যাক ফাংশন। ইউজার রিডিউসার হচ্ছে একটা কলব্যাক ফাংশন যার মধ্যে থেকে দুটো প্যারামিটার ঢোকানো হচ্ছে। কি ঢোকানো হচ্ছে দুটো প্যারামিটার? একটা স্টেট প্যারামিটার, একটা অ্যাকশন প্যারামিটার, যেটা ইউজ রিডিউসার পাঠাচ্ছে। তার পরেরটা কি, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজার ইনফো বলে লেখা? এটা এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু।
এইখানে যে ফাংশনটা পাঠানো হয়েছে কল ব্যাকে, তার ইনিশিয়াল স্টেট ভ্যালুটা কী হবে সেটা। আচ্ছা, ইউজার রিডিউসারটা কোথায় ইউজ করেছি আমরা? হ্যাঁ, ইউজ করেছি বলতে এই তো এখানে, এই যে এখানে যে আমাদের এই কোথায় গেল, এই যে এইখানে যে চেক করা হচ্ছে, এইটাই তো ইউজ স্টেট পার্টটা। স্টেট পার্টটাই হচ্ছে ইউজার্স, আর ডিসপ্যাচ পার্টটা হচ্ছে অ্যাকশন। আচ্ছা, স্টেট পার্টটা হচ্ছে ইউজার্স। এই দেখুন না, এখানে অ্যাকশন ডিসপ্যাচের উপর মাউস ওভার করেছি, ডিসপ্যাচ কী কী রিডার করছে, টাইপ আর পেলোড। আর যখন এটার উপরে যাচ্ছি তখন কী করছে, এখানে ইউজার ইনফো, তার মানে এটা স্টেট। সেটা হচ্ছে ইউজার রিডিউসার। ইউজার রিডিউসারের মধ্যেই তো দুটো জিনিস রয়েছে, একটা স্টেট রয়েছে, একটা অ্যাকশন রয়েছে। তো ডিসপ্যাচ অ্যাকশন ডেটাটাকে জন্য ইউজ করা হচ্ছে, আর ইউজার্স বলে যেটা রয়েছে সেটা স্টেটের পার্টটা, যার মধ্যে আমরা ডেটাটাকে পাচ্ছি, এবং সেই ডেটার মধ্যে আমরা এখানে ইউজার ইনফো পেতে পারি, ইউজার বলে ডেটা পেতে পারি, লেন্থ পেতে পারি, স্ট্রিং পেতে পারি। এগুলো হচ্ছে আদার এক্সট্রা পার্ট। মানে এখানে ইউজার্স ডট লেন্থ যদি করি, এখানে কি আমরা লেন্থ পাবো না ডেটা? সেই ব্যাপারটাই এখানে বলছে, লেন্থ, স্ট্রিং, পপ, পুশ, সমস্ত যা যা হতে পারে, অ্যারে, কারণ এটা তো অ্যারে ডেটা। ইউজার রিডিউসার, সার্ভার ডিসপ্যাচ। মেন ব্যাপারটা হচ্ছে এটার উপরও এখন বেশি মাথা ঘামানোর দরকার নেই। প্র্যাকটিক্যাল ইউজ কেসে না ইউজ করা পর্যন্ত এটার এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ডিং আসবে না। এর আর একটা প্রসেস আছে, যখন কিনা ইউজ রিডিউসারের সঙ্গে আমরা কনটেক্সট ব্যবহার করব, তখন এই ব্যাপারটা ক্লিয়ার হবে। ইউজ রিডিউসারের সঙ্গে আমাদের যখন কনটেক্সট ব্যবহার হবে, তখন ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। ইউজ রিডিউসার বেসিক্যালি কী করছে, ডেটা অ্যাকশনস আর ডেটা মনিটরকে কাজে লাগাবার জন্য ইউজ করা হচ্ছে। আর কনটেক্সট হচ্ছে বেসিক্যালি ডেটাটাকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ করবে। তো সেই ক্ষেত্রে স্টেট তো সেটা করছে না অলরেডি। না, স্টেট সেটা করে না। স্টেট সেটা শুধুমাত্র সিঙ্গেল কম্পোনেন্টের মধ্যেই করে, এক কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে ডেটা নিয়ে যেতে পারে না। আচ্ছা আচ্ছা, রিডিউসারও পারে না। সেটার জন্য আরেকটা দেখালেন না আগের দিন, ওই রিডাক্স। না না না, রিডাক্স তো পৌঁছায়নি এখনো। ওই ইভেন্ট তৈরি করে, ওটা তো চাইল্ড টু প্যারেন্ট, প্যারেন্ট টু চাইল্ড। আচ্ছা আচ্ছা, ওটা তো ডাইরেক্ট রিলেশন থাকছে, যেখানে ডাইরেক্ট কোনো রিলেশন থাকবে না সেখানে। ওকে, যেখানে ডাইরেক্ট রিলেশন থাকবে সেখানে আমরা প্যারেন্ট টু চাইল্ড, চাইল্ড টু প্যারেন্ট করে আমরা করতে পারি ডেটা পাস করে। কিন্তু যেখানে আমাদের ডাইরেক্টলি কোনো কানেকশান নেই, একটা কম্পোনেন্টের সঙ্গে আর একটা কম্পোনেন্টের কোনো ডাইরেক্ট কানেকশান নেই, তখন সেক্ষেত্রে কীভাবে পাঠাবো? তখন সেক্ষেত্রে একটা পারসিস্টেন্ট মেমোরি ক্রিয়েট করতে হবে, যেটা কিনে কিছুটা সময়ের জন্য ওটা হোল্ড করবে একটা পার্টিকুলার লোকেশনে। তারপরে ওটাকে আমরা নিয়ে আসবো। ওকে, এবার রিঅ্যাক্ট একটু ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কঠিন বলতে এই পার্টটাই কঠিন, এই পার্টটাই কঠিন। ইউজ রিডিউসার, ইউজ কনটেক্সট, এই পার্টটা কঠিন। এটা বলবো না সোজা, এটা অবভিয়াসলি কঠিন। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই পার্টটা খুব একটা কাজে লাগে না। এটা হচ্ছে খুব, যখন আপনি কাজ করবেন
কারণ এই সময় এই ইউজ রিডিউসার, ইউজ কনটেক্সট এই পার্টটা ব্যবহার করার আগেই আপনার থার্ড পার্টি অনেক লাইব্রেরি এসে গেছে, যারা এই কাজটাকে ইজি করে দিচ্ছে, এই কাজগুলোকেই ইজি করে দিচ্ছে ইউজ রিডিউসার, ইউজ কনটেক্সটের পার্টটাকে। আচ্ছা, তো থার্ড পার্টি অনেক লাইব্রেরি রয়েছে, জাস্ট ওই থার্ড পার্টি লাইব্রেরিটাকে ইউজ করে নিলেই ঝামেলা মেটে গেলো। ইউজ রিডিউসারেরও কাজ করতে লাগবে না জীবনে, ইউজ কনটেক্সটেরও কাজ করতে লাগবে না। ইনফ্যাক্ট বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যতগুলো আপনার এপিআই হুকস রয়েছে, মানে এপিআই রেফারেন্সে গেলে পরে যতগুলো আপনি হুকস দেখতে পাচ্ছেন, রেফারেন্সেসের মধ্যে যতগুলো হুকস দেখা যায়, এতগুলো হুকস ইউজ করার দরকারই পড়ে না ম্যাক্সিমাম টাইম। জাস্ট এখানে 2-3টে হুকস ইউজ করলেই হয়ে যায়। জেনারেলি আমি যেটা করি, আমি কেন, অনেকেই করে, ইউজ রেপ, ইউজ স্টেট আর ইউজ এফেক্ট, ব্যাস এই তিনটে কাজ জানলেই অ্যাঙ্গুলারের 50%-এর ওপরে কাজ হয়ে যাবে। এবার তারপরে এক্সট্রা যেগুলো আছে, হ্যাঁ, যদি মনে করেন এবার আপনি কাস্টম কোনো লাইব্রেরি বানাবেন, কাস্টম হুকস বানাচ্ছেন, বা আপনাকে এক্সট্রা কিছু ফিচার্স আপনি ইউজ করে কিছু একটা জিনিস বিল্ড আপ করছেন, তখন সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা জিনিসগুলো লাগবে, তাছাড়া লাগবে না। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, যখনই আপনি রিয়াক্টের ইন্টারনালসকে অ্যাক্সেস করতে যাবেন, এবার সেই রিয়াক্টের ইন্টারনালকে অ্যাক্সেস করতে গেলে হুকসের থ্রু দিয়ে আপনি তার ইন্টারনালসগুলোকে পাবেন, রিয়াক্টের ইন্টারনালস যা ডেটা চলছে। তো সেই কারণে রিয়াক্টের ইন্টারনালসের টাচ পেতে গেলে হুকস জানতে হবে। আর আপনার কাজের জন্য যদি কিছু দরকার পড়ে, তার জন্য কিছু না কিছু থার্ড পার্টি লাইব্রেরি রয়েছে, জাস্ট যেটাকে নামাতে হবে এবং তাতে কাজ হয়ে যাবে। কারণ আজকে মেনলি কী হচ্ছে, আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে যে তৈরি হচ্ছে, এবার সেটা কী হচ্ছে, মেনলি তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করেই তো হচ্ছে। তাই বলে কি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব কিছু যে কি জানি না, জানি না বলেই আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করি। মেন প্রবলেমের সলিউশন হচ্ছে ওই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। আমরা জানি না সব কিছু বলেই আমরা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিটাকে ইউজ করি, কারণ ওর মধ্যে যেটা আমার জানা নেই সেই জিনিসটা ওর ভেতরে রয়েছে ইমপ্লিমেন্ট করা, এবং তার সঙ্গে কিছু স্পেসিফিক ইউজ কেস দেওয়া আছে। এর তো ফ্রেমওয়ার্ক নেই সেরকম কোনো কিছু। রিয়াক্ট তো ইটসেলফ একটা ফ্রেমওয়ার্ক, সেই হিসাবে তো আমরা ইউজ করিনি এখনো। না, এবার রিয়াক্ট তো ইটসেলফ একটা ফ্রেমওয়ার্ক। এবার বেসিক্যালি কী হচ্ছে, রিয়াক্টের উপর যতই আমরা ইউআই লাইব্রেরি দেখতে পাচ্ছি, এই যে যত কিনা বেসিক্যালি এই যে এত কম্পোনেন্টের যে ব্যাপার, আমরা তো কম্পোনেন্ট বানাবো না ফিউচারে কাজের জন্য, বানাবো না, না দরকার পড়লে বানাবো, না দরকার পড়লে কেন বানাতে যাবো। আচ্ছা, এই যে মেন ব্যাপার হচ্ছে, আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে যদি আমি সমস্ত ধরে কম্পোনেন্ট বানাতে বসি, আমার তাহলে কম্পোনেন্ট বানানো শেষ হবে কবে, আর প্রোডাকশন কাজ শুরু হবে কবে? তাহলে আমি কি করবো মানে অ্যাজ এ ডেভেলপার কনসেপ্টগুলো জানা থাকা দরকার। এবার কাজ করতে গেলে আমাদের প্রপ স্কিল যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, কম্পোনেন্টসের মেন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রপস, কম্পোনেন্টের মেন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রপস অ্যান্ড অ্যাকশন, মানে প্রপসের ইনপুট আউটপুটটা বোঝাতে দরকার। তাহলেই কী হলো, আপনার কম্পোনেন্টস বোঝা হয়ে গেল। এবার তার সঙ্গে আপনার বেসিক কিছু হুকস, তার মধ্যে ইউজ স্টেট, ইউজ রেপ অ্যান্ড ইউজ এফেক্ট, এই তিনটে হুকস জানার পরে এবার আপনার কী লাগবে, কোনো রকম প্রবলেম, কোনো রকম এক্সট্রা কাজ করতে হলেই থার্ড পার্টি কিছু হুকস নামিয়ে, যেগুলো আপনার ওই পার্টিকুলার লেভেলের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে। তো এরকম টাইপের কী হচ্ছে, সব আছে আমাদের কাছে, যেগুলো বেসিক্যালি করছে কি, রিয়াক্ট একটা লাইব্রেরি, এটাকে ইটসেলফ প্যাকেজ হিসেবে ইউজ করা যায়, আবার এটার ওপরে বেস করে আরও কিছু অ্যাডিশনাল প্লাগিনস দিয়ে রেখেছে, যে প্লাগিনসগুলোকে ইউজ করলে পরে যে জিনিসগুলো আমাদের কমপ্লেক্স বলে মনে হচ্ছে, যে আইডিয়াগুলো আমাদের কাছে সিম্পলিফাই নয়, সেগুলোকে সিম্পলিফাই করে দিচ্ছে। সেগুলো তো ইউজ করা এখনো শিখিনি।
সেগুলো শিখে যাবেন। এবার সেগুলো শিখতে গেলে তো আমাকে এই মেন কনসেপ্ট থেকে বেরোতে হবে। না, আগে মেনটা হবে। কারণ মেন কনসেপ্ট থেকে বেরিয়ে যাবো যখন, তখনই তো হবে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি যা শিখিয়েছি হ্যাঁ। এভরিথিং শেখার কোনো দরকার নেই, এভরিথিং শেখার কোনো দরকার নেই, অন্তত কাজ করার জন্য। হ্যাঁ, যখন আপনি মানে কাজ করে রিসার্চের দিকে যাবেন, কিছু নতুন কিছু বানানোর দিকে যাবেন, তখন অবশ্যই জানতে হবে। কিন্তু প্রথমত কাজ করা দরকার, আর কাজ করতে গেলে সবসময় সব কিছু লাগে না, আর লাগলে তার জন্য আমাদের কুইক সলিউশনস রেডিমেড পাওয়া যায়। আচ্ছা। যেমন কিনা এই ফর্মের ব্যাপারটা, এই ফর্মের ব্যাপারে আপনি যে জিনিসটা চাইছেন যে আমি বেসিক কিছু না লিখে আমার রিম্যাপিং অটোমেটিক্যালি হয়ে যাক, তার জন্য ইউজ ফর্ম রয়েছে। ইউজ ফর্ম সেই কাজটা আমাদের জন্য হেল্প করবে। এবার আমাদের বেসিক্যালি কী হচ্ছে, আমাদের ইউজ ফর্মে অ্যাকচুয়ালি এটা একটা কাস্টম হুকস। তাহলে এবার আমাদের বুঝতে হবে কাস্টম হুকসটা কীভাবে কাজ করছে। এখানে আমরা কাস্টম হুকস থেকে অ্যাকচুয়ালি এই যে ডেটাগুলো আমরা পাচ্ছি, এগুলো কী ধরনের ডেটা, কী টাইপের ডেটা, কীভাবে এটা তৈরি হয়েছে, তার ইন্টারনাল স্ট্রাকচারটা বোঝা দরকার। তাহলেই এই হুকসটাকে আপনি বুঝতে পারবেন সহজে। আমি যে রিয়্যাক্ট খুব ভালো বুঝি বলবো না, কিন্তু রিয়্যাক্টের যতটা বুঝি তাতে আমি রিয়্যাক্টে কাজ করতে পারি। কেন? কারণ মেন ব্যাপার হচ্ছে কি, আমার ইনপুট আউটপুট আন্ডারস্ট্যান্ডিংটা আমার বোঝা হয়ে গেছে। এবার যখন যে এপিআইটা পড়বো সেটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। আচ্ছা। কারণ এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, সফটওয়্যার ডেভেলপমেন্টে 100% স্কিলস বা নলেজ থাকা সম্ভবই নয়। ইনফ্যাক্ট যে এর ফাউন্ডার সে নিজেও হয়তো জানে না, কারণ এগুলো তো সবই কমিউনিটি বিল্ডার। ঠিক আছে, ঠিক। তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ।